সারহান ভাই, আপনার শরবত খেয়ে ঝটপট বলুন তো কেমন হয়েছে। সুমিষ্ট রিনরিনে কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে সারহান চক্ষুদ্বয় মেলল, ঘাড় বাঁকিয়ে অরিত্রিকার দিকে তাকালো। শরবতের গ্লাস হাতে অরিত্রিকা মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। মূলত সারহানকে শরবত দেওয়ার জন্য অপেক্ষারত সে। সারহান সোজা হয়ে বসলো, দুহাতে চুল আমি তো পেছনের দিকে শরবত ঠেলে বানাতে বলিনি। শুধালো। অরিত্রিকা হাসলো, সে বলল, বলেননি তো কি হয়েছে। আপনি তো বাইরে থেকে এসেছেন, নিশ্চয়ই অনেক টায়ার্ড, তাই আপনার জন্য বানিয়েছি। অরিত্রিকা কথা শেষ করে শরবতের গ্লাস সারহানের দিকে এগিয়ে দিল। সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকার হাত হতে গ্লাস নিল। সারহান শরবতে চুমুক দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ শরবত বানাতে গেলি কেন? মা চাচি কোথায়? অরিত্রিকা সারহানের পাশে চটপটে ভাব নিয়ে বসলো, তবে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। সারহান আগ্রহী হয়ে বসে আছে উত্তরের আশায়। অরিত্রিকা নিজ ওড়না দিয়ে ঘর্মাক্ত মুখশ্রী মুছে বলল, মা আর বড় মা একটু বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করতে। ও, আমি এসেছি বুঝলি কি করে? গাড়ির শব্দ পেয়েছি তো। সারহান আর কিছু না বলে শরবত খাওয়ায় মনোযোগী হলো। অরিত্রিকা নীরব দর্শকের ন্যায় বসে রইল। আজ অনেক খুশি সে। এই প্রথম নিজ হাতে সারহানকে শরবত বানিয়ে খাইয়েছে। উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সারহান কি বলে শোনার জন্য। সারহান শরবত সম্পূর্ণ খেয়ে গ্লাসটা টেবিলে রাখলো, চোখ ঘুরিয়ে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান চোখ ফিরিয়ে অন্যদিকে তৃপ্ত স্বরে বলল, শরবত ভালো হয়েছে। অরিত্রিকার চোখ মুখ খুশিতে চকমক করতে লাগলো। আনন্দের সহিত গদগদ ভাব নিয়ে বলল, সত্যি? সারহান অরিত্রিকার আনন্দিত ভাব দেখে অরিত্রিকার মুখ পানে তাকালো। সন্তর্পণে এক দৃষ্টিতে অনুধাবন করলো মেয়েটা এত অল্প কথায় খুশি হবে ভাবেনি সে। সে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হুম। অরিত্রিকার ইচ্ছে করছে লাফাতে, কিন্তু এখন সে তেমন কিছুই করবে না। লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। মনে যেন প্রজাপতির ডানা ঝাপটাচ্ছে। মানুষটার সাথে অল্প একটু কথা বললেই মনটা ভালো হয়ে যায়। সে তো তৃষ্ণার্ত পথিকের ন্যায় সারহানের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এক পলক দেখার জন্য মরিয়া হয়ে থাকে, যেন দেখলেই শান্তি। সবকিছুই সারহানের অগোচরে করে। ইদানিং খেয়াল করছে যে সারহান তাকে আগের মতো বকাবো অপমান কোনোটাই করে না, এড়িয়েও যায় না। তার সাথে কথা বলে মাঝে মাঝে। একটা মানুষের হঠাৎ পরিবর্তন অরিত্রিকাকে খুব করে ভাবায়। অরিত্রিকার ভাবনার মাঝে সারহান বলে উঠল, ভার্সিটিতে ভর্তির কাগজপত্র জমা দেওয়া হয়েছে, ভর্তিও হয়ে গেছে। আগামী মাসের শেষ হতে ক্লাস শুরু হবে। অরিত্রিকার ভাবনা ছেদ ঘটল। সে বলল, ওহ, ঈশার ভর্তি হয়েছে। হুম, হয়েছে, তবে ডিপার্টমেন্ট আলাদা। একই ইউনিভার্সিটিতে দুজন পড়তে পারবে, এতেই তো আমি খুশি। সারহান সাবধানী বাণীতে বলল, পাবলিক ভার্সিটিতে রাজনীতি চলে, ছাত্র রাজনীতি অনেকেই করে। তাদের থেকে দূরে থাকবি, আর কোনো ছেলের সাথে মিশবি না। অরিত্রিকা অবুঝের ন্যায় বলল। তাহলে আপনার থেকেও কি দূরে থাকতে হবে? সারহান ভ্রু কুঁচকে বলল, কেন? আপনি তো আগে ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সারহান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে বুঝিয়ে আমার কাজ নেই। কি বললাম আর কি বুঝছিস? বললাম, বোঝার অভ্যাস গেল না তোর? অরিত্রিকা অবাক হয়ে বলল। আপনি তো বলেননি। সারহান কিছু বলল না, চুপ রইল। এখন কিছু বললেই ভুলভাল বুঝবে। অরিত্রিকা কোনো উত্তর না পেয়ে হতাশ হলো। অরিত্রিকার হঠাৎই মনে হলো মুনের কথা। সে সকালে বড় মায়ের থেকে শুনেছে মুন আসবে আগামীকাল, সাথে রাই, প্রিহাল আর ইফাতও আসবে। কেন আসবে সঠিক জানায়নি অরিত্রিকাকে, শুধু বলেছে কোনো একটা কাজে আসবে। সকাল থেকে ভেবে চলেছে ওই মুন আপু কেন আসবে। আসলেই সারহান ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলবে, যে একদম অপছন্দ অরিত্রিকার। অরিত্রিকা সারহানকে মুখ গোমড়া করে বলল, মুন আপু আগামীকাল আসবে। সারহান নির্বিকার চিত্তে বলল। তো সারহানের কোনো আগ্রহ না দেখে অরিত্রিকা থতমত খেলো, ঠোঁট উল্টে বলল, মুন আপু আসছে, খুশি হননি? আমার শুধু মন আসবে এটা কেন বললি? তার সাথে আরো 3 জন আসবে। এদের কথাও বলা উচিত ছিল। আমি তো ভেবেছিলাম মুন আপুর কথা শুনে খুশি হবেন আপনি। ওরা সকলে আসছে, আমারও ভালো লাগছে। এখন এটা ভেবে বসে থাকিস না মন আসছে বলে আমার ভালো লাগছে। অরিত্রিকা মুখ ভার করে বলল। হুম, তো আপু কেন আসছে হঠাৎ? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন। সারহানের বুঝলো অরিত্রিকার এত আগ্রহের কারণ। সে জানে অরিত্রিকা মনকে একদম পছন্দ করে না। কারণটা সারহানের সাথে কথা বলা। ভালোবাসার মানুষের সাথে অন্য মেয়ের কথা বলা দেখলে যে কেউ জেলাস ফিল করবে। সারহান প্রতি উত্তর করল, মুন আর ইফাতের সামনের মাসে বিয়ে, তাই আমাদের ইনভাইট করতে এসেছে। অরিত্রিকা ভার মুখে যেন হাসি খেলে গেল। সে উৎফুল্ল হয়ে বলল, আগে বলবেন তো, শান্তি লাগছে শুনে। দেখেছেন, আপনার ফ্রেন্ডদেরও বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আপনিই এখনো সিঙ্গেল রয়ে গেলেন। সারহান ওষ্ঠযুগল এলিয়ে হেসে বলল, তোর বিয়ে দিয়ে দেই, তাহলে তো আমিও সিঙ্গেল থাকবো না, আর মিঙ্গেল হয়ে যাব। অরিত্রিকা কিছু না বুঝে তড়িঘড়ি করে বলল। আহ, আমি বিয়ে করতে রাজি নেই, এখনো দেরি আছে। সারহান হতাশার সুর টেনে বলল, তাহলে আর কি, ফ্রেন্ডরা সকলে বিয়ে করুক আর আমি তাদের বিয়ের দাওয়াত খাই।
মুনাপুর বিয়েতে যেতে হবে, আমার তো শপিং করা বাকি। কবে যাওয়া যায় বলুন তো? অরিত্রিকা নিজ বনে অনবরত কথা বলেই চলেছে। সে যেন আজ কথার পসরা সাজিয়ে বসেছে। আশেপাশে তার খেয়াল নেই। কেউ একজন তাকে গভীর দৃষ্টিতে দেখে চলেছে। সারহান পলক্ষীন দৃষ্টি অরিত্রিকার পানে ফেলে তাকিয়ে আছে। মনে যা চলছে মুখ ফুটে সারহানকে কি নির্দ্বিধায় বলে চলেছে। সারহানও শুনে চলেছে। অরিত্রিকা যদি জানতো সারহান নামক পাষাণ মানুষটির মনে তাকে ঘিরে যত জল্পনা কল্পনা আছে, তাহলে হয়তো খুশিতে স্তব্ধ হয়ে যেত। প্রণয় কি সময় বা বয়স দেখে আসে? প্রণয়ের আগমন তো হঠাৎ দমকা হাওয়ার ন্যায় জীবনে আসে, যা সাদা কালো জীবনকে রাঙিয়ে দেয়। আরশাদ সাহেব অফিস থেকে ফিরেছেন সন্ধ্যার পরে। ভীষণ ক্লান্ত থাকায় নিজ রুমে ঘন্টা দুয়েক বিশ্রাম করেছেন। তানিয়া বেগম স্বামীকে চা দিয়ে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে। আরশাদ সাহেব বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে চা হাতে বিছানায় বসে পড়লেন। সাদাতকে পাঠিয়েছেন সারহানকে ডাকার জন্য। আজ কিছু জরুরি কথা বলবেন তিনি। চা খেতে খেতে অপেক্ষা করছেন সারহানের জন্য। সারহান দরজা খোলা থাকে সরাসরি প্রবেশ করলো বাবার রুমে। আসতেই দেখলো আরশাদ সাহেব চা হাতে বসে আছেন বিছানায়। সারহান গিয়ে বাবার পাশে দূরত্ব বজায় রেখে বসলো। হঠাৎ কেন ডেকেছে ঠাউর করতে পারল না সারহান। আরশাদ সাহেব সারহানকে দেখে বললেন, শরীর কেমন আছে? সারহান বাবার কথায় মৃদু হাসলো। হেসে বলল, একদিন ফিট অ্যান্ড ফাইন। সামনের মাসেই তো, 2 মাস পরে তো নির্বাচন। শুনলাম তুমিই নাকি এমপি পদে দাঁড়াতে চাইছো। ঠিক শুনেছেন। আরশাদ সাহেব চিন্তিত মুখে বললেন, এমপি পদটা কিন্তু উচ্চ পদস্থ, তুমি কি পারবে দায়িত্ব পালন করতে? সারহান অধিক মনোবলের সহিত বলে উঠল, অবশ্যই পারবো। পারবো বলেই এমপি পদে দাঁড়াতে চাইছি। আরশাদ সাহেব কাপে থাকা অবশিষ্ট চা খেয়ে কাপটা বিছানার পাশে রাখলেন। কিছুটা মৌন থেকে বললেন, নয়ন তালুকদারকে আজ পুলিশ অ্যারেস্ট করেছেন। এই নিয়ে রাজশাহী সহ সারা দেশে তোলপাড় হয়ে যাচ্ছে। ভাবতেই অবাক লাগছে, ক্ষমতার জন্য একজন এমপিকে মারলেন। শুনলাম ইন্ডিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছেন তাকে। খবর আগেই পেয়েছি, তবে চমকপ্রদ বিষয় হলো এখানে নিষাদের কোনো সম্পৃক্ততা নেই। আমি ভেবেছিলাম নিষাদও জড়িত। আমিও তাই ভাবছি। এখন তো শুনলাম নিষাদেরও এসবের সাথে যুক্ত নয়। মিহিকে চেনেন? কেন? মিহি? যার ছবি আমায় দেখিয়েছিলে কিছুদিন আগে, খবর নিতে বলেছিলে, নির্বাচন অফিসের কোন কর্মকর্তার মেয়ে? সারহান গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হুম। কি হয়েছে? কোনো খবর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। মেয়েটি নিষাদের ফ্রেন্ড। মেয়েটি অন্য দেশে থাকে। আরশাদ সাহেব অবাক হয়ে বলল, তাহলে তোমার সাথে দেখা করতে কেন এসেছিল? আর নিজের পরিচয় কেন লুকালো? নিষাদ হয়তো পাঠিয়েছিল, এখনো পুরো তথ্য পাইনি মিহির সম্পর্কে, তবে পেয়ে যাব। আশা করছি এবার জানতে পারবো মেয়েটার উদ্দেশ্য। সাবধানে থাকো, সময়টা খারাপ। একবার বেঁচে ফিরেছো, আমি চাই না আর কোনো এমন পরিস্থিতিতে তুমি পড়ো। ওকে। সারহান দেয়ালে টাঙানো ঘড়ির দিকে নজর দিল। সময়টা 8:30। আবিরের কিছু ডকুমেন্টস পাঠানোর কথা ছিল, এখনো পাঠায়নি। সারহান আরশাদ সাহেবের দিকে তাকিয়ে বলল, বিজনেস কেমন চলছে? অনেকদিন খবর নেওয়া হয় না। চলছে ভালো। তোমার তো সময় দেওয়ার কথা ছিল অফিসে, এখন তো আমাদের থেকে আরো বেশি ব্যস্ত তুমি। দেখছেন তো কতটা বিজি। এর মাঝে সারহানের ফোন বেজে উঠল। সারহান ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করলো। আবির কল করেছে। সে দেরি না করে কল ধরলো তটস্থ ভঙ্গিতে। সারহান বলল, বল। অপর পাশ হতে আবির কিছু কথা বলল। সারহান তা শুনল শুধু। কয়েক মিনিট পরে সারহান কল কেটে দিল। লক ওপেন করে হোয়াটসঅ্যাপে পাঠানো কিছু কাগজের ছবি দেখে নিল। ছবিগুলো চেক করে দেখলো সব তথ্য ঠিক আছে। সে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ফোনটা বিছানার উপর রাখলো। আরশাদ সাহেব বললেন, কে কল করেছিল? আবির কল দিয়েছিল। সারহানের ফোনে মেসেজ আসলো তখনই। সারহান ফোন হাতে নেওয়ার আগে আরশাদ সাহেবের চোখ অনিচ্ছা সত্ত্বেও ফোন স্ক্রিনে পড়লো। তাকাতেই কপাল কুঁচকে গেল ওনার। পরিচিত কারো ছবি ছেলের ফোনের ওয়ালপেপারে দেখে আরশাদ সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি সন্দেহজনক দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। সারহান আরশাদ সাহেবের নজর খেয়াল না করে ভ্রুযুগল মেসেজ চেক করতে উদ্যত হলো। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেক করে দেখলো তাদের দলের একজন কর্মী নয়ন তালুকদার অ্যারেস্ট হয়েছেন, তা জানিয়েছেন। সারহান দেখে রেখে দিল শুধু। বাবার দিকে তাকিয়ে দেখলো তার দিকে কেমন চোখ করে তাকিয়ে আছেন। সারহান বুঝলো না হঠাৎ কি হলো আরশাদ সাহেবের। আরশাদ সাহেব গম্ভীর কণ্ঠে সারহানকে বললেন, তুমি কি চাইছো? আজমল আর আমার সম্পর্কে ফাটল ধরুক, দুজনের ভাইয়ের সম্পর্ক ছিন্ন হোক? সারহান বাবার এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সে বুঝতে পারছে না কি নিয়ে কথা বলছে আর সেই বা কি করেছে। বাবা আপনি কি বলছেন? আরশাদ সাহেব শক্ত গলায় বললেন, তোমার থেকে এমনটা আশা করিনি সারহান। এভাবে আমার বিশ্বাস না ভাঙলেও পারতে। আরশাদ সাহেব শক্ত গলায় বললেন। আরশাদ সাহেবের কথা শুনে সারহান ভাবলো সে কি করেছে। অনেকটা সময় ভেবেও সে বুঝতে পারল না। সারহানকে চুপচাপ থাকতে দেখে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, তোমার ফোনের ওয়ালপেপারে অরিত্রিকার ছবি কি করছো সারহান? সারহান আরশাদ সাহেবের কথা শুনে কোনো বিচলিত ভাব পরীক্ষিত হলো না।
আজ শান্ত লাগছে। আরশাদ সাহেব ক্রোধ সংবরণ করে ছেলের দিকে তাকালেন। সারহানকে তার অতি শান্ত মনে হচ্ছে, কোনো হেলদোল নেই, তার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আরশাদ সাহেবের রাগ যেন মাথাচাড়া দিয়ে উঠল। এমন শান্ত স্বভাব তাকে বিস্মিত করলো। উনি ভেবে পাচ্ছেন না এসব সকলে জানলে পরিস্থিতি কি হবে। আজমল সাহেব কেমন প্রতিক্রিয়া করবেন, চিন্তায় মাথা কাজ করছে না। সারহানের মনে এমন কিছু ছিল তিনি বুঝতে পারেননি, এমন সন্দেহজনক কিছু খেয়ালও করেননি। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখতে হবে ভাবতে পারেননি। তুমি কি চাইছো? আরশাদ সাহেবের কণ্ঠস্বর গম্ভীর, আদেশ স্বার্থ মিশে আছে তাতে। সারহান কিছুক্ষণ আরশাদ সাহেবের দিকে তাকালো। চিন্তার রেখা ফুটে উঠেছে মুখে। সারহান শান্ত কণ্ঠে জানতে চাইল, আপনি কোন উত্তর শুনতে চাইছেন, পজিটিভ অর নেগেটিভ? আপনাকে হতাশ করার জন্য খুব দুঃখিত বাবা, আমার উত্তর অবশ্যই হ্যাঁ হবে। আরশাদ সাহেব উঠে দাঁড়ালেন তো ধমকে বললেন। তুমি তোমার লিমিট ক্রস করছো সারহান। সারহান হাসলো, বলল, আমি তো এমন কোনো কিছু করিনি যার কারণে লিমিট ক্রস হয়েছে। অরিত্রিকা তোমাকে কখনো অন্য নজরে দেখেনি, আর তুমি যে তাকে পছন্দ করো এটাও নিশ্চয়ই জানে না। সারহান কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, অরিত্রিকার থেকে জানতে চাও আমায় কোন নজরে দেখে, তারপরে এই বিষয় নিয়ে কথা হবে। আরশাদ সাহেব দমে গেলেন। সারহান উঠে দাঁড়ালো। বাবার থমথমে মুখ দেখে কিছুটা মজা পেল সে। আরশাদ সাহেব হার মানা কণ্ঠে বললেন। তুমি কি অরিত্রিকাকে? সারহান আরশাদ সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে ভ্রুক্ষেপহীনভাবে বলল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই। আরশাদ সাহেব থ হয়ে বসে আছেন নিজ বিছানায়, মুখ অধিক থমথমে, মুখে কোনো কথা নেই, একবারও টু শব্দ করেননি। সব কথা যেন গলদেশে আটকে গেছে। ছেলের মনে অরিত্রিকাকে নিয়ে সব ভাবনা ছিল, তা শুনে এক মুহূর্তে তিনি ব্যাকুদ্ধ হয়ে গেছেন। অতিশয় চিন্তার রেখা কপালে ফুটে উঠেছে, রগগুলো টান টান হয়ে আছে। আধা ঘন্টা হয়ে গেল, তবুও কোনো সুরাহা করতে পারলেন না। এই বয়সে এসে সোনার টুকরা ছেলে যে তার নিজ ভাইকে তারই বেআই বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, এটা অবাক করেছে আরশাদ সাহেবকে। ভাইয়ের সামনে কিভাবে যাবেন ছেলের সম্বন্ধ নিয়ে? স্কুল কলেজের গণ্ডি পেরিয়েছে সারহান, কিন্তু মেয়ে ঘটিত কোনো রিপোর্ট শুনেননি। আর বিয়ের বয়সে এসে ছেলে যে কাউকে ভালোবাসবে তা যেন আরশাদ সাহেবের কাছে কল্পনাতীত ছিল। ভালোবাসা খারাপ নয়, কিন্তু তাই বলে নিজের চাচাতো বোনকে ভালোবাসতে হবে, এটা আরশাদ সাহেবের কাছে কঠিন অন্যায় মনে হচ্ছে এই মুহূর্তে। কঠোর দৃষ্টিতে সারহানের দিকে আরশাদ সাহেব তাকিয়ে আছেন। সারহান চিন্তামুক্ত হয়ে নির্বিকার চিত্তে ফোন টিপে চলেছে সোফায় বসে। মনে হচ্ছে কোনো চিন্তাই নেই। এত বড় কথা বাবার সামনে বলে কেমন স্বাভাবিক ব্যবহার কেন করছে তা আরশাদ সাহেব ভেবে পাচ্ছেন না। এই প্রথম কোনো ছেলেকে দেখলেন তিনি নিজ মুখে বিয়ের কথা বলতে। ভাবতেই উদ্ভট লাগলো। আরশাদ সাহেব সারহানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, আমি কি আজমলকে বিয়ের কথা বলতে পারবো না? তুমিও এ বিষয়ে কোনো কথা বাড়িতে না বললে খুশি হব। অরিত্রিকার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। সারহান তাকালো আরশাদ সাহেবের দিকে, তার দৃষ্টি সরল। সে বলল, এখনই চাচার সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলার দরকার নেই। আর অরিত্রিকাকে ঘিরে ভাবনা মস্তিষ্ক হতে কখনোই যাবে না। ভাবনাগুলি মেমোরি কার্ডে আবদ্ধ নয় যে যখন ইচ্ছা ডিলিট করে দিব। আরশাদ সাহেবের সারহানের হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ বিগড়ে গেল। তিনি বললেন, তুমি কি চাইছো সঠিক বলবে? অরিত্রিকা আমাদের চৌধুরী বাড়ির ছোট মেয়ে। তোমাদের দুই ভাইকে যতটা স্নেহ করি ততটা অরিত্রিকাকেও স্নেহ করি। ওকে নিয়ে এমন কিছু করো না যার কারণে আমাদের সম্মানে আঘাত লাগে। সারহান বুঝলো বাবার বিচলিত ভাব। সে জানে আরশাদ সাহেব অরিত্রিকাকে অনেক ভালোবাসেন, না স্নেহ করেন। একজন বাবা মেয়েকে যতটা আগলে রাখে ঠিক ততটাই আগলে রাখার চেষ্টা করেন। সারহান সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি চাইছি অরিত্রিকা নিজেকে গুছিয়ে দিক। মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, পড়াশোনা নিজের জীবন এখনই করে নেওয়ার সময়। নিজেকে কিছুটা সময় দিয়ে জীবনটা গুছিয়ে নিতে থাকুক। আমি না হয় একটু অপেক্ষা করে অরিত্রিকাকে নিজ জীবনে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দুজনের জীবন গুছিয়ে নেব। সারহানের কথা শুনে আরশাদ সাহেব কিছুটা নরম হলেন। তিনি বুঝেছেন ছেলে তার একরোখা, যা চাইবে তা যে কোনো মূল্য নিয়েই ছাড়বে। অরিত্রিকাকে সারহান ভীষণ ভালোবাসে, তা আরশাদ সাহেবের আর বুঝতে বাকি রইল না। ভাইকে কিভাবে সবটা বলবেন তিনি? শেষ বয়সে এসে ছেলের জন্য এখন ভাইয়ের মেয়ের বিয়ের কথা বলতে হবে ভাবতেই বিরক্ত হলেন তিনি। চঞ্চল মেয়েকে তার বদমেজাজি গম্ভীর ছেলের সাথে সহজে বিয়ে দিতে চাইবেন না আজমল সাহেব। দুজন দুই মেরুর মানুষ, এদের বিয়ে কি আদৌ সম্ভব? তোমার যে ভয়ঙ্কর রাগ আজমল তার মেয়েকে তোমার হাতে দেবে না, এটা মাথায় রেখো। সারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল, আমার রাগ অন্যায়কারীদের ওপর প্রকাশ করি। অরিত্রিকা কোনো অন্যায়কারী নয়, তাই রাগ নয় ভালোবাসা প্রকাশ করব তার প্রতি। আমার ভালোবাসা অনুভূতি ঠুনকো নয়। জীবন সঙ্গিনীকে কিভাবে আগলে রাখতে হয় তা আমি জানি। লজ্জা করছে না বাবার সামনে ভালোবাসার কথা বলছো? সারহান সোফা থেকে উঠে দাঁড়ালো, স্বাভাবিকভাবে বলল, ভালোবাসার কথা বলেছি, এতে লজ্জা কেন করব? এমন করে বলছেন মনে হচ্ছে বিয়ের পর বাসর রাতের কথা আপনাকে বলছি। আরশাদ সাহেব মুখ কুঁচকে বললেন, নির্লজ্জ এটা। আমি অবাক হচ্ছি এটা জেনে তুমি আমার সামনে এসব বলছো। আগে তো এমন ছিলে না। সারহান আরশাদ সাহেবকে ব্যঙ্গ করে বলল,
আমি তোমার ছেলে, তোমার গুণগুলোই তো আমি পাবো স্বাভাবিক। মায়ের সাথে রিলেশন তোমার থাকাকালীন ঘটনা আমি শুনেছি, সেগুলো আর বললাম না। এখন আবার বলো না আমি কার মতো হয়েছি। আরশাদ সাহেব ছেলের মুখে এমন কথা শুনে লজ্জা পেলেন। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। সত্যি কথা শুনে খুব খুব করে কেসে উঠলেন তিনি। এতদিন ছেলেকে নিয়ে গর্ব করেছেন তিনি। সারহান তো তার থেকেও এক ধাপে গিয়ে। এসব গোপন খবর বাহিরে যাওয়া মানে তার সম্মান শেষ। সারহান আবারও বলে উঠল, প্রস্তুতি নিন আপনার ভাইকে মানানোর। চাচাকে কিভাবে মানাবেন সেটা আপনার ব্যাপার। যদি না মানাতে পারেন তবে আলাদা পন্থা অবলম্বন করতে বাধ্য হব আমি। সারহানের ঠান্ডা মাথার হুমকি শুনে আরশাদ সাহেবের কাশি থেমে গেল। অবিশ্বাস্য চাহনিতে ছেলের দিকে তাকালেন। ছেলে তো নয় যেন মাফিয়া। সারহান আরশাদ সাহেবকে আর কিছু বলল না। ফুরফুরে মেজাজে রুম থেকে বেরিয়ে গেল। আরশাদ সাহেব সারহানের চলে যাওয়ার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। নিজেকে প্রশ্ন করলেন। সারহান আরশাদ সাহেবের রুম থেকে বেরোতে চোখে পড়ল সাদাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গেল সাদাতের কাছে, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সাদাত দরজার পাশ হতে কিছুটা সরে এলো, দাঁত কেলিয়ে বলল, রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। তোমরা তো জরুরি কথা নিয়ে আলোচনা করছিলে, তাই। সারহান ভাইয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল। তোকে পাহারা দিতে বলা হয়েছে? সাদাত একটু ভাব নিয়ে বলল, বলনি, কিন্তু আমি তো তোমাদের সিক্রেট কথা কেউ যেন না জানে তাই হেল্প করেছি। তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত, অথচ তা না করে কথা শোনাচ্ছ। সারহান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কাজের জন্য তোকে কখনো ধন্যবাদ দিব না। ওয়েট এ মিনিট, তার মানে তুই সব কথা শুনেছিস? সাদাত ধরা পড়া চোরের ন্যায় দৃষ্টি লুকালো। সে তো সারহান আর আরশাদ সাহেবের সব কথা শুনেছে, ইচ্ছে করে শুনেনি। নিস্তালায় যাওয়ার সময় অরিত্রিকাকে নিয়ে কথা হচ্ছিল, তখন কি কথা হচ্ছে আগ্রহী হয়ে শুনেছে। প্রথমে কথোপকথন শুনে সাদাতের মাথা ঘুরে উঠেছিল। সারহান যে অরিত্রিকার বিষয় নিয়ে এতটা সিরিয়াস জানতো না। বিয়ের কথা শুনে যেন দিন দুনিয়া ভুলে বসেছিল সে। একের পর এক ধাক্কা খেয়েছে সে, এতেই চোখে অন্ধকার দেখছে। সারহান চাপা স্বভাবের, সকলেই জানে। চাপা স্বভাবের আড়ালে নিজের অনুভূতি দমিয়ে নিজেকে স্বাভাবিক রেখেছে ভাবতে সাদাতের অবাকতা রেশ আকাশে ছুঁয়েছে। সাদাত মিনমিনে কণ্ঠে বলল। শুনেছি। সারহান সাবধানী কণ্ঠে বলল। যা শুনেছিস তার কারো কানে যেন না যায়। সাদাত দ্রুততার সহিত বলল। ঠিক আছে ভাই, কাউকে বলবো না। সারহান সেখান হতে চলে যাবে এমন সময় সাদাতকে ডেকে বলল। চল আমার সাথে। সাদাত বলল, কোথায়? আমার রুমে। অনেকদিন আড্ডা দেওয়া হয় না তোর সাথে। দুই ভাই মিলে আজ আড্ডা দিব সারা রাত। সাদাত সারহানের কথা শুনে লাফিয়ে উঠল। তার ভীষণ ভালো লাগছে। কতদিন পর ভাইয়ের সাথে আড্ডা দিবে ভাবতেই মন খুশি হয়ে গেল। সাদাত আর দেরি করলো না, সারহানের কাছে গেল। সারহান আর সাদাত হাঁটছে, দুজনাই চুপ। সাদাত হাঁটতে হাঁটতে সারহানকে বলল। ভাই, একটা কথা বলি। অনেকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে বিষয়টা। সারহান হাঁটতে হাঁটতে উত্তর দিল। বল। সাদাত মুখ গোমরা করে বলল। তোমার থেকে এমনটা আশা করিনি ভাই। চাচাতো বোনকে ভাবি রাখতে হবে, ভাবতেই অদ্ভুত লাগছে। তোমার থেকে তো আমি বেশি টেনশনে আছি। এখন থেকেই অরিকে ভাবি ডাকার প্র্যাকটিস করা শুরু করতে হবে। আবার তুমি হবে আমার দুলা ভাই। ভাবা যায় কোন দিকে যাব আমি? মাথা ঘুরে যাচ্ছে তো। সারহান হাঁটা থামিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতের মাথা নেড়ে দিয়ে বলল। এসব নিয়ে টেনশন না করে পড়ালেখা নিয়ে টেনশন করো, তাও রেজাল্ট ভালো হবে। সাদাত চুপ মেরে গেল। সারহান সাদাতকে পিছু ফেলে নিজের রুমে প্রবেশ করলো। সাদাত গোমরা মুখে সারহানের পিছু পিছু গেল। সকাল সকাল সারহানের বন্ধু মহল চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছে। রাতেই রওনা দিয়েছিল। সকাল থেকে তানিয়া বেগম, সাথী বেগম মেহমানদের আপ্যায়নের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছিলেন। রায়, মুন, প্রিহাল, ইফাত ফ্রেশ সকলের সাথে সকালের খাবার খেয়েছে। আরশাদ সাহেব আর আজমল সাহেব খাওয়া দাওয়া করে নিজেদের অফিসে গিয়েছেন। আরশাদ সাহেবের রাতের ঘটনার পর থেকে মন মেজাজ কোনোটাই ভালো নেই। সারহানকে এড়িয়ে চলছেন তিনি। সারহানের বন্ধু মহলের সাথে দুই একটা কথা বলেছিলেন, বাড়ির কারোর সাথে তেমন একটা কথা বলছেন না, গম্ভীর হয়ে আছেন। আজমল সাহেব আরশাদ সাহেবের আজব ব্যবহার খেয়াল করলেও তেমন পাত্তা দেননি। অফিসে দেরি হয়ে যাওয়ায় কোনো মতে সকলের সাথে কথা বলে দুই ভাই বেরিয়েছেন। সকালের খাবার খেয়ে সকলে ছাদে উপস্থিত, শুধু তানিয়া বেগম, সাথী বেগম, সাদাত বাদে। তারা দুজনে কাজে ব্যস্ত। এখনো সাদাত বাড়িতে নেই। অরিত্রিকা ছাদের এক কোণে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাস্তার গাড়ি দেখতে ব্যস্ত। কেমন ব্যস্ততা দেখিয়ে এক গাড়িকে পিছু ফেলে নিজ গন্তব্যে ছুটে চলেছে। যানবাহনে ভরপুর রাস্তাঘাট, মানুষও প্রতিদিনের ন্যায় নিজ কর্মস্থানে যাচ্ছে। কি দ্রুততার সহিত জীবনচক্র চলছে। সকাল 10টা বেজে গেছে। আজ আকাশ মেঘলা। মেঘলা আকাশে মেঘগুলো তুলোর ন্যায় উড়ে যাচ্ছে। দেখতে মন্দ লাগছে না। শীতল বাতাস বইছে। রোদেরও তেমন দেখা মিলছে না। হয়তো বৃষ্টি নামবে ধরণীতে। প্রকৃতি আসলে মন ভালো করে দেয়। আজও বৃষ্টি নামবে ভাবতে অরিত্রিকা লম্বা শ্বাস টেনে নিল। এই তো 1.5 মাস আগে বৃষ্টি হয়েছিল। সময়টা অনেক কষ্টকর ছিল। সেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল সে।
আচ্ছা, সারহান ভাইকে সে জ্বরের ঘরে কী বলেছিল তা আজও সারহানের থেকে উদ্ঘাটন করতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে কিন্তু সারহান বিষয়টা এড়িয়ে গেছে। অরিত্রিকা চুলগুলো হালকা বাতাসে নড়ছে, গভীর ভাবনাতে মত্ত আছে। সারহান আজ ব্যস্ত তার বন্ধু মহলের সাথে। সকলে আজ আড্ডায় মজেছে। এতদিনের নানা জমে থাকা কথা নিয়ে যেন আড্ডা জমে উঠে। সাদাত ভার্সিটিতে গিয়েছে কিছুক্ষণ আগে, কিছুক্ষণ পরে পরীক্ষা, তাই ক্লাস মিস দেওয়া যাবে না। অরিত্রিকা, তুমি একা এখানে দাঁড়িয়ে কি করছো? আমাদের সাথে জয়েন হও। অরিত্রিকা মুনের কণ্ঠস্বর শুনে তড়িৎ বেগে পেছনের দিকে তাকালো। মুন একা নয়, রায়ও আছে। অরিত্রিকা সংকোচ নিয়ে বলল। ফ্রেন্ডরা মিলে সকলে আড্ডা দিচ্ছেন, আমি ওখানে গিয়ে কি করব? মুন বলল। আমাদের সাথে আড্ডা দিবে? অরিত্রিকা বলল। আপনারা সকলে আড্ডা দিন, আমি এখানেই ঠিক আছি। রায় তখন গম্ভীর কণ্ঠে বলে উঠল। বড়দের কথা শুনতে হয়, আমরা তোমার অনেক সিনিয়র আর আমাদের কথা শুনছো না? অরিত্রিকা ভড়কে গেল। রায় অরিত্রিকার হাত টেনে নিয়ে যেতে যেতে বলল। অরিত্রিকা, আমাদের আপু বলেছো অথচ আপুদের সাথে আড্ডা দিতে সংকোচ করছো, এটা কেমন কথা? আসলে লজ্জা সংকোচের কারণে সবার সাথে আড্ডা দিতে যায়নি। যতই হোক তার থেকে বড় বলে কথা। ছোট হয়ে বড়দের আড্ডা মহলে থাকা দৃষ্টিকটু দেখায়, তাই দূরে দাঁড়িয়েছিল। সারহান, প্রিহাল, ইফাত নিজেদের মাঝে কথা বলছে। সারহান নিজে ইলেকশন করবে, তাও আবার এমপি পদে। এটা শুনে সকলে আশ্চর্যান্বিত হয়েছে। আজই সারহান তাদের জানালো। এই নিয়ে তিন বন্ধু আলাপ শুরু করে দিয়েছে। মুন, রায়, অরিত্রিকা তিনজনে সারহানদের কাছে আসলো। দেখলো তিনজনে রাজনৈতিক আলাপে ব্যস্ত। রায় বিরক্ত হয়ে বলল। তোদের এসব রাজনৈতিক আলাপ বাদ দে। তিনজনে থেমে গেল। তখনই তিনজনই রায়ের দিকে তাকালো। সারহান রায়ের কথায় তাকালেও তার দৃষ্টি আটকালো অরিত্রিকার দিকে। কাচুমাচু ভঙ্গিতে মুনের পাশে দাঁড়িয়ে আছে। মুন বলল। এতক্ষণ এত বকবক করলি, ভুলে গেছিস আমাদের সাথে অরিত্রিকা আছে? বেচারা মন খারাপ করে দূরে দাঁড়িয়েছিল। অরিত্রিকা মুনের কথার বিরোধিতা করে বলল। না না, আমি মন খারাপ করিনি, এমনি দাঁড়িয়েছিলাম। প্রিহাল বলল। সত্যি মন খারাপ করেনি তো? আসলে অনেকদিন পর সারহানের সাথে সামনাসামনি আবার দেখা হলো, তাই কথায় এতটাই ব্যস্ত ছিলাম তোমার কথা আমাদের মনে ছিল না। অরিত্রিকা ধীরে বলল। আমি কিছু মনে করিনি ভাইয়া। প্রিহাল মুনকে বলল। দেখছিস অরিত্রিতা মন খারাপ করেনি। মুন প্রিহালকে মুখ বেঁকালো। রায় সবার উদ্দেশ্যে বলল। গাইস, আমি ভেবেছি আজ বিকেলে আমরা আমাদের ভার্সিটিতে ঘুরতে যাব সকলে মিলে। আমাদের সাথে যোগদান করবে সাদাত, অরিত্রিকা আর ইশরা। অনেক মজা করব। সারহানের প্রস্তাবটা পছন্দ হলো। সে বলল। ঠিক আছে, যাওয়া যায়। ইফাত আর প্রিহালও দ্বিমত করলো না, তারাও রাজি হয়ে গেল। সারহান আশেপাশে তাকিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করে বলল। আবহাওয়া খারাপ, হয়তো বৃষ্টি হবে, তোরা ভেতরে যা। সারহানের কথা শুনে সকলে খেয়াল করলো আসলে অন্ধকার হয়ে আসছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বাতাসের বেগও বেড়েছে। সারহানের বন্ধু মহল আর দেরি করলো না, ছাদে দ্রুত পায়ে ছুটলো নিচে। সারহান নিচে যাবে তখন দেখলো অরিত্রিকা এখনো ছাদে দাঁড়িয়ে আছে। সে আর না গিয়ে অরিত্রিকার কাছে আসলো। অরিত্রিকা সারহানকে পাশে এসে দাঁড়াতে দেখে কিছুটা চমকে গেল। সারহান ভরাট কণ্ঠে শুধালো। আজও কি বৃষ্টিতে ভেজার ইচ্ছে হয়েছে? অরিত্রিকা মাথা নাড়ি বলল। না, ভালো লাগছে। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? সারহান প্রগাঢ় দৃষ্টিতে অরিত্রিকার পানে চাইল। অরিত্রিকাকে কেমন উদাস মনে হচ্ছে। সারহান কিছুটা বিচলিত ভাব অনুভব করলো নিজের মাঝে। চিন্তিত হলো সে। সারহান বিচলিত ভাব বুঝতে না দিয়ে বলল। কি হয়েছে? অরিত্রিকা সারহানের দিকে তাকালো, বলল। জানি না, কিছু ভালো লাগছে না, অস্থির লাগছে খুব। সারহান অরিত্রিকার কথা শুনে নিজ হাতের উল্টো পাশ দিয়ে অরিত্রিকার কপাল ছোঁয়ালো। তাপমাত্রা স্বাভাবিক। সারহান হঠাৎ কপালে হাত ঠেকানোতে অরিত্রিকা চমকে উঠল। তার শরীর শিরশির করে উঠল। সে এক ধাপ পিছিয়ে গেল। সারহান নিজের হাত গুটিয়ে নিয়ে বলল। জ্বর আসেনি তো? তাহলে কি মন খারাপ? অরিত্রিকা উত্তর দিল না। সারহান শাসনের স্বরে বলল। আজ মন খারাপ থাকলেও বৃষ্টিতে ভেজা যাবে না। আরেকবার কি হয়েছিল মনে আছে? অরিত্রিকা উদাসীন ভঙ্গিতে উত্তর দিল। হুম। সারহান কিছুটা মজার ছলে বলল। তোর জ্বরের কারণে কিন্তু তোর মনের আশা পূরণ হয়েছে। অরিত্রিকা অবুঝ কণ্ঠে বলল। কিভাবে? সারহান অদূর আকাশে তাকে অতি শান্ত কণ্ঠে জবাব দিল। কারো ভালোবাসার মানুষকে হারানোর আহাজারি শুনেছিলাম, ভালোবাসার গোপন অনুভূতির নাগাল পেয়েছিলাম। আমার মরুভূমির ন্যায় শুকনো হৃদয়ে প্রথমবারের মতো বৃষ্টি নেমেছিল। বিচলিত হয়েছিল মন, তবে তার আহাজারি কষ্টে জর্জরিত কথাগুলো ভালোবাসার মানুষটিই শুনেছিল। সময়টা বর্ষাকাল। মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে ধরণী। পরন্ত বিকেল, কিন্তু বোঝার উপায় নেই। সাদা ধূসর মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে আসছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামার আগেই মানুষজন নিজেদের বাড়ির পথে পা বাড়াচ্ছে। বৃষ্টিস্নাত শহরের পরিবেশ মনোমুগ্ধকর, শীতল আরামদায়ক আবহাওয়া বৃষ্টিপ্রেমীদের জন্য বৃষ্টি বিলাসের দারুণ সময়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্টুরেন্টে বসে আছে সারহান। তার সাথে সাদাত, অরিত্রিকা, ইশরা আর সারহানের বন্ধু মহল উপস্থিত। সকলেই মন খারাপ করে বসে আছে, কারণ বৃষ্টি। সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরে কাঠফাটা রোদের দেখা মিলেছিল। বিকেলেও তাদের বেরোনোর সময় বৃষ্টি ছিল না, আবহাওয়া স্বাভাবিক ছিল, তাই সকলে মিলে ঘুরতে এসেছে। ভার্সিটিতে অল্প কিছু জায়গায় ঘোরা শেষ করতে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করেছিল। উপায়ন্তর না পেয়ে সকলে রেস্টুরেন্টে এসে বসেছে। রাতের ডিনার শেষ করে তারপর সকলে বাড়ি ফিরবে। আজ আর ভার্সিটিতে আঙিনায় বসে আড্ডা দেওয়া হলো না, স্মৃতিচারণ করা হয়ে উঠল না তাদের। অরিত্রিকা, ইশরা, মুন আর রায় রেস্টুরেন্টের পূর্ব দিকের একটা টেবিলে বসেছে। সেখান হতে থাই গ্লাস ভেদ করে স্পষ্ট ভার্সিটির মেন গেট দেখা যাচ্ছে। তার পাশের টেবিলে বসেছে সারহান, সাদাত, প্রিহাল আর ইফাত। এখনো খাবার কিছু অর্ডার করা হয়নি। সারহান ওয়েটারের জন্য অপেক্ষা করছে। কিছুটা সময় যেতে ওয়েটার অরিত্রিকা টেবিলে একে কি খাবে তার অর্ডার নিতে শুরু করলো। অরিত্রিকা ইশরার সাথে কথা বলছে। অনেকদিন পর দুজন একসাথে হয়েছে, পেটে অগণিত কথা জমে হয়েছে। তা দুজনে আদান প্রদানে ব্যস্ত। মুন ওয়েটারকে বলল, আমাদের 4 জনের জন্য কোল্ড কফি আর চাউমিন। ওয়েটার তা লিখে নিয়ে সারহানের টেবিলে গেল অর্ডার নেওয়ার জন্য। সারহান নিজেদের পছন্দসই খাবার অর্ডার করে ওয়েটারকে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, ওই টেবিলে 3টা কোল্ড কফি আর একটা হট কফি দিবে। ওয়েটার ভরকে গিয়ে বলল। ওয়েটারের কথা শুনে অরিত্রিকা সহ সকলে সারহানের দিকে তাকালো। উচ্চস্বরে কথা বলায় সকলেই কৌতূহলী হয়ে সারহানের এমন ব্যবহারে। মুন কৌতূহল বশত প্রশ্ন করলো, কোনো সমস্যা? হট কফি অর্ডার কেন করেছিস? কে খাবে? সারহান উত্তর দিল। অরিত্রিকার জন্য অর্ডার দিয়েছে, ঠান্ডা জাতীয় কিছু খেলে অসুস্থ হয়ে পড়বে। মুন বলল, অরিত্রিকা তো কিছু বলেনি, তখন আমিও জানতাম না। দেখছিলি না কথা বলে ব্যস্ত ছিল। সারহান আর কিছু বলল না, মনোযোগী হলো প্রিহাল আর ইফাতের সাথে কথা বলায়। সাদাতের তো পেটে গুড়গুড় করছে। রাতে যে কথাগুলো শুনেছে এখনো তার মাথায় সেগুলোই গোল গোল ঘুরছে। সারা রাত এগুলোই ভেবেছে সে, কতদিন কথাগুলো চেপে রাখবে সে। ভেবেই লম্বা শ্বাস নিল সে। অরিত্রিকা সারহানের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তার ঠান্ডা জাতীয় কিছু খেলেই সমস্যা হয়, আগে তো কখনো সে বলেনি, তবে জানলো কি করে? জানলেও আগে তো অনেকবার সারহানের সামনে আইসক্রিম খেয়েছে, তখন তো একবারও নিষেধ করে না খেতে, তবে আজ হঠাৎ নিষেধ করছে কেন? অল্পতে অরিত্রিকা চিন্তিত হলো। তবে এতটুকু কেয়ার করেছে ভাবতে মন ভালো লাগায় সিক্ত হয়ে উঠল। ভালোবাসার মানুষটির অল্প খেয়াল রাখা তাকে আবেশিত করে তুলেছে। কল্পপুরুষটি কবে যে তার হবে? অল্প অল্প যত্ন ভালোবাসায় কবে যে শিখতে হবে সে? সকাল হতে নানা ভাবনায় বিভোর সে। আজ ছাদে সারহানের হেয়ালিপূর্ণ কথায় অরিত্রিকা এতটুকু বুঝেছে সে হয়তো জ্বরের ঘরে সারহানকে কিছু একটা বলেছিল। সে কি তার মনে জমে থাকা অনুভূতি সারহান ভাইয়ের কাছে নিজের অজান্তেই বলে দিয়েছিল? সকাল থেকে মনে করার চেষ্টা করছে সেদিন রাতে কি হয়েছিল, কিছুতেই মনে করতে পারছে না। সে তার অব্যক্ত ভালোবাসার কথা বলে দিল, সারহান ভাই এতটা স্বাভাবিক কেন ছিল? এই সম্পর্কে কিছুই বলেনি তাকে। ইশরা অরিত্রিকাকে গভীর ভাবনায় মত্ত দেখে বলল, এই অনিন্দিকা, কি হয়েছে বলতো? সেই দুপুর থেকে দেখছি এমন চুপচাপ আছিস। অরিত্রিকা ইশরার দিকে তাকালো, ভাবুক স্বরে বলল, আমি একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। ইশরা আগ্রহী হয়ে বলল, কি? আমার মনে হয় সারহান ভাই আগে থেকেই জানতো আমি তাকে ভালোবাসি। ইশরা চমকে উঠে বলল, এসব কি বলছিস? কিভাবে জানলো? অরিত্রিকা সেই সময় ডুবে গিয়ে আওড়ালো, মনে আছে সারহান ভাই আর রিফা আপুর বিয়ের কথা শুনে মন খারাপ করছিল, তাই বৃষ্টিতে ভিজেছিলাম। এতে কি ধুম জ্বর এসেছিল। সেদিন নাকি সারহান ভাইকে জ্বরে ঘরে কোনো কথা বলেছিলাম আমি। হয়তো সারহান ভাইকে আমার গোপনে আগলে রাখা তাকে ঘিরে অনুভূতির কথা বলেছিলাম, তাই উনি জেনে গিয়েছেন। অনেকবার জানতে চেয়েছি আমি সেদিন কি বলেছিলাম, কিন্তু উনি তা খোলাসাই করেনি। আজ ওনার সকালে কথা বলা কথায় আমার মনে হলো উনি হয়তো বুঝেছিলেন আমার মনে ওনার জন্য প্রণয়ের অনুভূতি আছে। ইশরা কপাল চাপড়ে বলল, আমি তো তোদের কাহিনী কিছুই বুঝি না। একজন ভালোবাসা প্রকাশ করে, আরেকজন দেখো না দেখার ভান করে থাকে। এসব কাহিনী আর কতদিন চলবে তোদের? একটা কাজ করি, মামুকে বলি তুই সারহান ভাইকে ভালোবাসিস, দুজনকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিক। অরিত্রিকা চোখ রাঙিয়ে বলল, একদম এসব বলতে যাবি না, বাবা জানলেই নতুন করে ঝামেলা হবে বাড়িতে। আমি চাই না এমন কিছু হোক। ইশরা বলল, তাহলে আর কি, সারহান ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাক। সারহান ভাই যে মানুষ আমার মনে হয় না তার মনে তোর জন্য ফিলিংস থাকলেও তা প্রকাশ করবে। অপেক্ষা করতে করতে না বুড়ি হয়ে যাস। ইশরা সঠিক কথা বলেছে। অরিত্রিকা জানে সারহান কখনো নিজের মনের কথা কাউকে বলে না। সে সারহানের প্রতি বিরক্ত হলো। সেও আর ওই যন্ত্রমানবকে কিছু বলবে না। নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করা একদম ভুল হয়েছে তার। মন অরিত্রিকার ইশরার দিকে খেয়াল করে দেখলো দুজনে ফিসফিসিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছে। রায়ও খেয়াল করেছে, তবে কিছু বলেনি। হয়তো গোপন কোনো কথা বলছে সে। আর মূলত ভার্সিটি লাইফে ক্লাসরুমে স্যারকে লুকিয়ে কত কথা বলেছে। ভাবতেই আবেগী হলো সে। সময় কেন দ্রুত চলে যায় এত? সুন্দর মুহূর্ত কি আটকে রাখার কোনো উপায় নেই?
থাকলে হয়তো জীবনের সেরা মুহূর্তগুলো আটকে রাখা যেত। মন চোখ ছোট ছোট করে বলল, তোমরা দুজনে কি এমন গোপন কথা বলছো যা আমাদের বলে প্রবলেম হবে? অরিত্রিকা আর ইশরা কথা থামিয়ে একে অপরের দিকে তাকিয়ে মেকি হাসলো। অরিত্রিকা আমতা আমতা করে বলল। আপু তেমন কিছু নয়। মন ভ্রু বাঁকিয়ে বলল, সত্যি তো? কিছু লুকাচ্ছ না তো? না না, কিছু লুকাইনি। তাহলে বলো, দুজনে কি বলছিলে, আমরা একটু শুনি। অরিত্রিকার মুখখানা ছোট হয়ে গেল। সে অস্বস্তি নিয়ে তাকালো মুন আর রায়ের দিকে। কি উত্তর দিবে সে? ইশরা অরিত্রিকার অস্বস্তি ভাব বুঝতে পারলো। ইশরা হাসার ভান করে বলল, আরে আপু, অয়ন্তিকা তো তার বয়ফ্রেন্ডের কথা বলছিল আমায়। ওর বয়ফ্রেন্ড নাকি ওকে ইদানিং ইগনোর করছে, তাই না অয়ন্তিকা? মুন আর রায় হতবাক হয়ে তাকালো অরিত্রিকার দিকে। তাদের বিশ্বাস হচ্ছে না অরিত্রিকার বয়ফ্রেন্ড আছে। অরিত্রিকার বয়সে তারা বিএফ কি কিছুই বুঝতো না। অরিত্রিকা চোখ বড় বড় করে ফেললো। ইশরা সবার সামনে কি বললো, এভাবে ফাঁসিয়ে দিল। এখন নিশ্চয়ই জানতে চাইবে তার বিএফ কে। উফ, ঝামেলা তার পিছু ছাড়ে না কেন। রায় হতবাক হয়ে শুধালো, তোমার বয়ফ্রেন্ড আছে অরিত্রিকা? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। মুনও তাল মিলিয়ে বলে উঠল, আমারও। ঈশ্বর এতক্ষণ মনে ছিল না এখানে সারহান ভাইও উপস্থিত আছে। মনে পড়তে জিভে কামড় দিল। কি বলে ফেললো সে? ইশরা সারহানের দিকে তাকালো, দেখলো সারহান কপাল কুঁচলে তাদের দিকে তাকিয়ে আছে। সে ভীত হয়ে চোখ সরিয়ে নিল, ভয়ে ঢোক গিলতে লাগলো। অরিত্রিকা আজ সুযোগ পেয়েছে। এই সুযোগে সারহান ভাইকে একটু জ্বালাতে পারবে। তাকে পাত্তা দেয় না। এবার কিভাবে শিক্ষা দিতে হয় সে দিবে। অরিত্রিকা সহজ সরল স্বীকারোক্তিতে বলল। উপস্থিত সকলে বিস্মিত হলো। অরিত্রিকা চোরা চোখে পাশের টেবিলে তাকালো। সারহান জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। জোয়াল শক্ত মুখে গম্ভীর ভাব আরো ফুটে উঠেছে। মনে হচ্ছে চোখ দ্বারা ভস্ম করে দিবে তাকে। সে ওই দৃষ্টিতে পাত্তা দিল না। সাদাত অরিত্রিকার কথা শুনে হাঁ হয়ে গেছে। এই মেয়ের বয়ফ্রেন্ড কোথা থেকে টপকালো হঠাৎ? তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। মন স্বাভাবিকভাবে বলল, এই বয়সে বয়ফ্রেন্ড থাকতে পারে, তো তোমার বয়ফ্রেন্ড কি করে? অরিত্রিকা মৃদু হেসে বলল। আপাতত পড়াশোনা শেষ, এখন রাজনীতির সাথে যুক্ত। মন মজার ছলে বলল, বাহ, রাজনীতিবিদ। এই শোনো, রাজনীতি করা ছেলেকে সহজে বিশ্বাস করো না, একটু পাঁচিয়ে দেখো, ওদের আবার ক্যারেক্টারের প্রবলেম হয়। অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, হ্যাঁ আপু, উনি অনেক ভালো। ওনার ক্যারেক্টার একদম সোনার মতো ঝকঝকা, কোনো খুঁত নেই। রায় অরিত্রিকাকে লাজুক হাসতে দেখে বলল। হুম, ব্লাশ করছো? অরিত্রিকা লজ্জায় দুহাতে মুখ ঢাকলো। সারহানের জ্বলন্ত চোখ নিভে এলো। শান্ত হলো সে। এক মুহূর্তের জন্যে বক্ষে তাণ্ডব উঠেছিল যেন। অরিত্রিকার মুখে বিএফ এর কথা শুনে প্রচন্ড রেগে গিয়েছিল সে। মেয়েটা যে তাকে জ্বালিয়ে মারছে, ইনিয়ে বিনিয়ে সকলের সামনে তাকে বিএফ স্বীকার করলো। সে বুঝতে পেরেছে ইচ্ছে করে অরিত্রিকা কথাগুলো বলেছে। এই মেয়ে তার অতি বাহিত রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজও বোধহয় দু চোখে ঘুম আসবে না। ওয়েটার খাবার নিয়ে হাজির। দুই টেবিলে খাবারগুলো সার্ভ করে দিল। পরিবেশ স্বাভাবিক হয়েছে। তবে রায় আর মন মিটিমিটি হাসছে। অরিত্রিকা এতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কোনো রকম লজ্জা আড়াল করে খেতে লাগলো। বাহিরের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। এখন বৃষ্টি নেই বললেই চলে। সন্ধ্যা হয়ে আসছে। হালকা অন্ধকারাচ্ছন্ন ভাব। হিমশীতল বাতাস বইছে চারিদিকে। অদ্ভুত প্রশান্তিকর পরিবেশ। আজ অনেকটাই নিরিবিলি ভার্সিটি এরিয়া। বৃষ্টি থাকায় তেমন মানুষ নেই। হালকা বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে পানি পানি হয়ে আছে। রাস্তার দুপাশে পানি জমেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ পুরো এরিয়া ঘুরেছে সারহানেরা। চায়ের দোকানে চা খেয়েছে। বর্ষার সময় চা খেতে ভালোই লাগে। প্যারিস রোডে সারহানদের জন্য অপেক্ষা করছে অরিত্রিকা, ইশরা, মুনা, রায়, সারহান, প্রিহাল আর ইফাত পরিচিত একজনের সাথে দেখা করতে গিয়েছে। সেখান হতে ফেরার সময় পার্কিং প্লেস থেকে গাড়িগুলো নিয়ে অরিত্রিকাদের সাথে নিয়ে বাড়ি ফিরবে। সাদাত আর তার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করতে গিয়েছে। সাদাতের কয়েকজন ফ্রেন্ড ভার্সিটির হলে থাকে। অরিত্রিকার পা ব্যথা করছে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে। আজ কেন যে ঘুরতে এসেছিল, বৃষ্টির কারণে তেমন একটা ঘুরতে পারলো না। ছবিও তোলা হলো না। ভেবেছিল সবাই মিলে অনেক ছবি তুলবে, তাই সাদাতের ক্যামেরাও আনা হয়েছিল। বৃষ্টি এসে পানি ঢেলে দিল। মুন আর রায় নিজেদের মাঝে কথা বলছে। অরিত্রিকা আর তাদের ডেকে বিরক্ত করলো না। অরিত্রিকা বিরক্তি নিয়ে ইশরাকে বলল, সাহান ভাই আসতে দেরি আছে, চল সামনে থেকে একটু ঘুরে আসি। ইশরা বলল, কোথায় যাবি? অরিত্রিকা বলল, চল, এমনি রাস্তায় হাঁটবো। অরিত্রিকা হাত ধরে টেনে রাস্তা বরাবর হাঁটতে লাগলো। এদিকটা অনেকটাই অন্ধকার। অরিত্রিকা নিজের হাতে থাকা ফোনে ফ্ল্যাশ অন করে নিল। রাস্তামুখী আলো তাক করে হাঁটতে লাগলো দুজনে হাঁটতে মোটেও খারাপ লাগছে না। হিমেল হাওয়া, ভেজা গাছপালা, মাটির গন্ধ উপভোগ করতে করতে দুজন হেঁটে চলেছে। প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাচ্ছে অরিত্রিকার হঠাৎ মনে হলো পেছনে কেউ একজন আসছে। অনেকটা সময় ধরে অরিত্রিকা খেয়াল করছে কারো অস্তিত্ব, কারো পদধ্বনি টের পাচ্ছে সে। এখন সে শিওর হলো কেউ তো একজন আছে যে তাদের দুজনকে ফলো করছে। সে বেশ অনেকটাই ভয় পেয়েছে, তবুও প্রকাশ করলো না। ইশরার হাত টেনে দ্রুত গতিতে হাঁটতে লাগলো। অরিত্রিকা হঠাৎ দ্রুত পায়ে যাচ্ছে দেখে ইশরা বলে উঠল,
আরে আস্তে যা, এমন ভাবে টানলে তো রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়বো। অরিত্রিকা ধীরে বলল। আমার মনে হচ্ছে পেছনে কেউ একজন ফলো করছে। ইশরা ভয় পেয়ে গেল। তাদেরকে কে ফলো করবে? সে কি পিছনে তাকিয়ে দেখবে কেউ আছে নাকি? সে সাহস নিয়ে ঢোক গিলে পিছনে ভীতু চোখে তাকালো। তাকাতেই দেখলো কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচলো। ইশরা বলল, পেছনে তো কাউকে দেখলাম না, চল এই রাস্তা দিয়ে ফিরে যাই। অরিত্রিকা চট জলদি বলে উঠল। এদিক দিয়ে যাব না, যদি সত্যি ফলো করে তাহলে তো বিপদ আছে। আর একটু গেলেই বাম দিকের রাস্তা, ওই দিক দিয়ে যাব। ইশরা কিছুটা চিন্তা করে বলল। সারান ভাইকে কল কর। অরিত্রিকা যেন আশার আলো দেখলো। সে বলল, ঠিক বলেছিস। অরিত্রিকা দাঁড়ালো রাস্তার একপাশে। মানুষের তেমন আনাগোনা নেই। স্থানটা নিরিবিলি বলা চলে। দুই পাশে আমবাগান থাকায় নির্জন লাগছে, কেমন ভুতুরে পরিবেশ। অন্য সময় মানুষে ভরপুর থাকে, কিন্তু আজ বৃষ্টি হয়েছে তাই তেমন কেউ এদিকটায় নেই। অরিত্রিকা ফোনের লক খুলে কল লিস্টটা ঘেটে সারানের নাম্বারে কল করতে যাবে, এই সময় তার হাতে টান পড়লো। তার ফোন ছিটকে পড়লো রাস্তায়। অরিত্রিকা ভয়ে পিছনে তাকালো। দুজন দানবের মতো লোক বিশ্রী হাসি হাসছে। তাদের মধ্যে একজন অরিত্রিকার হাত শক্ত করে চেপে ধরেছে। ইশরাও ভয় পেয়ে দুজন বখাটের মতো মানুষকে দেখে কিছুটা পিছিয়ে গেল। দুজনাই ভয়ে আতঙ্কে সিটিয়ে গেছে। অরিত্রিকার হাতে ব্যথা লাগছে। তার চোখ ছলছল করে উঠল। সে হাত ছাড়ানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু দানবের ন্যায় মানুষটি থেকে ছুটতে পারছে না। ইশরার ভয় লাগলেও সে সাহস সঞ্চয় করে দৌড়ে অরিত্রিকার হাত ছাড়াতে যাবে, এমন সময় আরেকটি লোক ইশরার হাত ধরে শক্তি প্রয়োগ করে ছুঁড়ে ফেললো বাগানের দিকে। ইশরা এক আম গাছের কাছে ছিটকে পড়ল। তার কপাল গিয়ে গাছের গোড়ায় থাকা ইটের টুকরার সাথে সজোরে আঘাত লাগলো। মাথা ঘুরিয়ে উঠল তার। চোখের পলকে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মাটিতে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো সে। চোখ ঘোলা হয়ে আসছে তার। অরিত্রিকা ইশরার এমন অবস্থা দেখে ফুপিয়ে কেঁদে উঠল। হালকা আলোয় দেখা যাচ্ছে কপালে রক্তের ধারা। কিভাবে বাঁচাবে সে? নিজেদের বাঁচাতে চিল্লাতে এমন সময় লোকটি অরিত্রিকার মুখে রুমাল চেপে ধরল। অরিত্রিকা ছটফট করতে করতে একটু সময় পর ঢলে পড়ল রাস্তায়। এর মাঝে কালো মাইক্রোবাস এসে থেমেছে। দুজন লোক আর দেরি করলো না, অরিত্রিকাকে মাইক্রোবাসে তুলে গাড়ি স্টার্ট দিল। ইশরা মাটিতে পড়ে আছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথায় চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। চিৎকার করার শক্তিটুকু নেই তার মাঝে। ঘোলা চোখে অরিত্রিকাকে নিয়ে যাওয়া দেখলো, কিন্তু সে অসহায়, কিছু করতে পারল না। ভাবতেই দুই ফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়লো। ছটফট করতে করতে ধীরে ধীরে চুপ বুঝে এলো তার। আজই বোধহয় সব শেষ। আর হয়তো কারোর সাথে দেখা হবে না। সে মুহূর্তে হারিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন অতল গহীনে। অন্ধকারে পড়ে রইল ইশরার রক্ত আর কাদায় মাখা দেহখানা। রাতময় ঝড় বৃষ্টি শহর জুড়ে তাণ্ডব চালিয়েছে। বজ্রপাত, ঝড়ো দমকা হওয়া পরিবেশ অশান্ত করে তুলেছিল। রাত পেরিয়ে ভোর হয়েছে, ঝড় বৃষ্টি নেই এখন। পরিবেশ অশান্ত থেকে শান্ত হয়ে গেছে। রাতে ঝড় যেন বিধ্বংসী রূপ ধারণ করেছিল। শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশের গাছপালা রাস্তার মাঝখানে ভেঙে পড়েছে। গাড়ি চলাচল আপাতত অনেক জায়গায় বন্ধ। নেটওয়ার্কও খুবই করুণ অবস্থা। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব লীলা শেষে ভোর থেকে অবশেষে জনমানব একটু স্বস্তি পেয়েছে, কিন্তু প্রেমিক পুরুষের বুকের ঝড় এখনো থামেনি। তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইচ্ছে মতো। কখন প্রেয়সীকে খুঁজে পাবে? সারহান সারা রাত থানায় কাটিয়েছে। সে ভার্সিটি থেকে সরাসরি থানায় পুলিশের সাথে কথা বলতে এসেছিল। পুলিশ পরিচিত তাই ইনভেস্টিগেশন তখনই শুরু করার চান্স বেশি ছিল। সারা রাত জেগে থাকায় আর দুশ্চিন্তার করার কারণে সারহানের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মুখশ্রী অতিশয় গম্ভীর, চুলগুলো উস্কো খুস্কো, কপালের রগগুলো দৃশ্যমান। রাতে বৃষ্টিতে ভিজে উবুজুবু অবস্থা হয়েছিল। ভেজা শরীরে ছুটে এসেছিল থানায়। সারা রাতে ভেজা শার্ট শুকিয়ে গেছে, অথচ এসব দিকে তার খেয়াল নেই। গভীর ভাবনায় মত্ত সে। গত রাতের কথা মনে পড়ল তার। মুন আর রায়ের সাথে অরিত্রিকার ইশরাকে না দেখতে পেয়ে সকলে গভীর চিন্তায় পড়ে যায়। যে যার মতো খুঁজতে শুরু করে। কিছু সময় পরে আকাশ হতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বজ্রের হুঙ্কার প্রতিধ্বনিত হচ্ছিল। বৃষ্টির তোয়াক্কা না করে দুজনকে খুঁজতে উদ্গ্রীব হয়ে যায়। সারহান চিন্তিত হলেও তার মনে হয়েছিল হয়তো আশেপাশে কোথাও গিয়েছে, খুঁজলেই পেয়ে যাবে। অরিত্রিকার ফোনে সারহান কল দিয়েছিল, সেই মুহূর্তে ফোন বন্ধ দেখাচ্ছিল। ইশরাকে কল করলেও ফোন বেজে যাচ্ছিল, অথচ কেউই কল ধরছিল না। এতেই সারহানের টেনশনের মাত্রা বৃদ্ধি পায়। মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, দুজনের কোনো বিপদ হয়নি তো? প্রিহাল আর সারহান বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে আমবাগানের কাছে আসে। নির্জন স্থল, ল্যাম্পপোস্টের আলোয় হালকা আশেপাশ দেখা যাচ্ছে। চারিদিকে তীক্ষ্ণ নজরে অবলোকন করে সামনের দিকে এগিয়ে যেতেই দুজনেই দেখতে পেল কেউ একজন আম গাছের কাছে পড়ে আছে। তারা দৌড়ে গেল সেখানে। সারহানের কাছে গিয়ে খেয়াল করতে বুঝতে পারলো এটা ইশরা। ইশরার মুখের উপর চুল এলোমেলো হয়ে পড়ে থাকায় সারহান তা সরিয়ে দেখলো। রক্তে পুরো মুখ লাল হয়ে আছে। তা দেখে সারহান আর প্রিহাল বিচলিত হলো। সারহান প্রিহালকে ইশরাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে প্রিহাল দৌড়ে গাড়ি আনতে যায়। মিনিট খানেক পরে গাড়ি নিয়ে ফিরতে সারহান ইশরাকে পাজা কোলে তুলে গাড়িতে তুলে দিল। ভেতরে রায় বসেছিল। সে ইশরাকে ভালোভাবে শুইয়ে দিল সিটে। ইশরার মাথা আস্তে করে নিজের কোলের উপর রাখলো। ইশরার করুণ অবস্থা দেখে কেঁদে উঠল রায়। প্রিহাল এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। রওনা দিয়েছিল হাসপাতালের দিকে। সারহান, মুন, ইফাত পুরো ভার্সিটি খুঁজে অরিত্রিকার কোনো হদিস পায়নি।
শুধু অরিত্রিকার ভাঙাচোরা ফোনটা রাস্তায় পেয়েছিল। সারহান বাহিরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে মূর্ছে পড়েছিল। তার মনের মাঝে অরিত্রিকাকে হারানোর ভয় জেঁকে ধরেছিল। মনের অবস্থা মুমূর্ষু, দগ্ধ, বিচলিত। মন বলছিল অরিত্রিকা যেন কিছু না হোক, প্রেয়সী যেন সুস্থ থাকে, ভালো থাকে। মনে পড়েছিল অরিত্রিকার করা নানা পাগলামির কথা। চঞ্চল পায়ে সারাদিন বাড়ি মাতিয়ে রাখে। আজ সে কোথায় হারালো? সারহানের চোখ বেয়ে এক ফোঁটা নোনা পানির বিন্দু বেয়ে পড়ছিল। পাষণ্ড যন্ত্র মানব বুঝি কাউকে হারানোর ভয় অশ্রু ফেলে? সারহান, রাস্তার গাছপালা সরিয়ে ফেলা হয়েছে, আমরা এখন এখান থেকে বের হতে পারি, প্রায় ভোর হয়ে এসেছে। সারহানের ভাবনার সমাপ্তি ঘটল আবিরের কথায়। সে আবিরের দিকে তাকালো নির্জীব দৃষ্টিতে। আবির সারহানের মনের অবস্থা বুঝলো। সে কখনো সারহানকে এতটা ভেঙে পড়তে দেখেনি, আজই প্রথম। তার ভাবতেই অবাক লাগছে, কঠোর ব্যক্তিত্বের মানুষের মন নরম হয়। সারহান ভিজে গলায় শুধালো, পুলিশ নিশাদের কোনো খোঁজ পেয়েছে? আবির উদাস হয়ে বলল, না, ফোন ট্র্যাক করা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু, আর ফোনও বন্ধ। সারহানের ভাবমূর্তির পরিবর্তন হলো। সে উত্তেজিত হয়ে বলে উঠল, আই এম শিওর ওই বাস্টারটা অরিত্রিকাকে কিডন্যাপ করেছে। আমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। ওই বিচটা যে অরিত্রিকার পিছু ছাড়েনি এটা আমি কিভাবে ভুলে গেলাম, ড্যাম ইট। এত উত্তেজিত না হয়ে শান্ত হোক। পুলিশ তো তেমন একটা সুবিধা করতে পারলো না। আমাদের লোকজন বৃষ্টি থাকায় তেমন খোঁজ নিতে পারেনি। এত টেনশন করিস না, অতিরিক্তাকে পেয়ে যাব। ওই নিষাদকে পেলে আমি জানে মেরে দেব। ও জানে না কার কলিজায় হাত দিয়েছে। যে হাত অরিত্রিকার দিকে বাড়িয়েছে সে হাত ভেঙে দিব, সারা কুত্তা। সারহান উঠে দাঁড়ালো, শার্ট টেনে বলল, পুলিশের আশায় থেকে লাভ নেই, যা করার আমাকেই করতে হবে, চল। সারহান থানা থেকে বেরিয়ে পড়ল। পিছে পিছে আবিরও গেল। ভোরের আলো ফুটছে, হিমেল হাওয়া বইছে। আজ পাখির কলরব তেমন নেই। সারহান পার্কিং প্লেস থেকে তার গাড়ি আবিরকে বের করতে বলল। আবির সারহানের কথা মতো গাড়ি বের করলো। সারহান গাড়িতে উঠে বসতেই আবির গাড়ি ছাড়লো। সারহান সিট বেল্ট বেঁধে পকেট হাতে ফোন বের করলো। ফোনে পানি ঢুকে একাকার অবস্থা। ফোন বন্ধ হয়ে আছে। বেজায় বিরক্ত হলো সে। সারহান আবিরকে বলল, তোর ফোনটা দে তো। আবির গাড়ি চালাতে চালাতেই পকেট হতে ফোন বের করে সারহানের হাতে দিল। আবিরের ফোনের পিছনে, ফোনের ব্যাক পার্টের পিছনে পিন থাকায় সিম খুলতে অসুবিধা হলো না সারহানের। তার ফোন হতে সিম খুলে আবিরের ফোন লাগিয়ে দিল। তার ফোনটা পকেটে রেখে দিল। ফোনের সকল সেটিংস নিজের ফোনের ন্যায় করলো আপাতত। সারহান আবিরকে বলল, আপাতত তোর ফোনটা ইউজ করছি, আমার ফোন বন্ধ হয়ে গেছে। আবির বলল, ঠিক আছে। সারহান প্রিহালকে কল দিল। ফোন বন্ধ। তার খেয়াল হলো বৃষ্টিতে দুজনে ভিজে গিয়েছিল, হয়তো ফোন নষ্ট হয়ে গেছে। ইফাতকে কল দিল। ইফাত ফোন তুললো না। আবির বলল, আমরা কোথায় যাব? সারহান ফোনে দৃষ্টি রেখে বলল, নিশাদের বাড়িতে। তোর কি মনে হয় নিশাদ ওর বাড়িতে আছে? নিশাদ বাড়িতে না থাকলেও ওর বাবা মা আছে তো, কোনো না কোনো ক্লু পাবো। আবির চুপচাপ মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলো। সারহান চলন্ত গাড়ি হতে কাজ ভেদ করে বাহিরে তাকালো। বক্ষ কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অস্থিরতা কাজ করছে ভেতরে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। এতটা দিশেহারা সে কখনো হয়নি, কিন্তু আজ অরিত্রিকার জন্য সে বিচলিত, চিন্তিত। ঝড়ের কবলে পড়ে বাড়ির অবস্থাও জানা হয়নি। বাড়িতে সকলে কি অবস্থা আছে কে জানে। নিশ্চয়ই অনেকটা ভেঙে পড়েছে। ঈশার খবরটাও পাচ্ছে না। চারিদিকে উত্তপ্ত পরিস্থিতিতে সে দগ্ধ। এরই মাঝে সারহানের হাতে থাকা ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার ভেসে উঠছে ফোন স্ক্রিনে। সারহান তা দেখে ভ্রু কুচকালো। এত ভোরে কে কল করেছে তাকে? কল রিসিভ করবে না ভেবে অবশেষে রিসিভ করলো। ফোন কানে রাখতেই ভেসে এলো মেয়েলি কণ্ঠস্বর, আমার কথা শুনতে পাচ্ছেন সারহান? ফোনে নেটওয়ার্কের সমস্যার কারণে অস্পষ্ট শুনলো। সারহান কিছুটা বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, শুনছি। আপনি কে বলছেন? আপাতত আমার পরিচয় দেওয়ার সময় নেই, আমি যা বলছি মন দিয়ে শুনুন। বগুড়া 5 স্টার হোটেলে অরিত্রিকা আছে, ওকে কিডন্যাপ করা হয়েছে। আপনারা যত দ্রুত পারেন উদ্ধার করুন, সময় কিন্তু বেশি নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন আছে, দরকার হয় পুলিশ নিয়ে আসবেন। রুম নাম্বার 20। আমার কথা অবিশ্বাস করবেন না দয়া করে, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে হেল্প করছি। সময় হলে পরিচয় দেব। আপনার ফোন হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি পাঠিয়েছি, দেখুন। আর যত দ্রুত পারুন আপনার ভালোবাসার মানুষটিকে উদ্ধার করুন। অচেনা মেয়েটি কল কেটে দিল। সারহান অরিত্রিকার নাম শুনে চমকে গিয়েছিল। সে অন্তদন্ত হয়ে ডাটা অন করে ছবি চেক করার জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করলো। অচেনা নাম্বার হতে কয়েকটা ছবি দেখলো সে। ছবিতে অরিত্রিকা হোটেল রুমে ঘুমিয়ে আছে। বিছানার উপরে দেয়ালে হোটেলের নেম প্লেট লাগানো। সারহান একটু চিন্তামুক্ত হলো। অরিত্রিকার খোঁজ পেয়েছে, এটাই অনেক। তার মানে মেয়েটা তাকে তো মিথ্যা বলেনি। সারহান আর দেরি না করে আবিরকে বলল, বগুড়া 5 স্টার হোটেলে চল, ফাঁকা রাস্তা, দ্রুত গাড়ি চালাবি। আবির অবাক হয়ে বলল, কেন? ওখানে অরিত্রিকা আছে। অরিত্রিকা চেতনা ফিরেছে একটু আগে। চোখ খুলতে আবিষ্কার করেছে অচেনা একটা রুম।
সে আতঙ্কগ্রস্ত হয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল, ভীত চোখে চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অবলোকন করছে। বিছানার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে, ভয়ে হাত পা শীতল হয়ে আসছে, বারবার ঢোক গিলছে, চোখ ভিজে আসছে নোনা পানিতে। দেয়ালে টানানো হোটেলের নাম দেখে এতটুকুও বুঝেছে সে রাজশাহীতে নেই। এতেই ভয়ের মাত্রা বেড়ে গেছে তার। তাকে কে কিডন্যাপ করতে পারে? তার তো তেমন শত্রু নেই যে সে প্রতিশোধ নেবে। তাহলে কি রাজনৈতিক কারণে সে শিকার হয়েছে? ভাবতেই গলা শুকিয়ে আসলো অরিত্রিকা। নিশ্চয়ই তাকে মেরে ফেলবে। ভাবতে কান্না পেল তার। সে কি করে বাঁচবে? তাকে কে বাঁচাবে? দরজা খোলার শব্দে অরিত্রিকারও গুটিসুটি হয়ে বসলো, ভীত চোখে দরজার দিকে তাকালো। দরজা খুলে মানবটি প্রবেশ করলো। অরিত্রিকা মানুষটিকে দেখে হতবাক হয়ে গেল। অরিত্রিকা হতভম্ব হয়ে জোরে বলে উঠল, আপনি? অরিত্রিকার কণ্ঠে অবাকতার রেশ। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই মানুষটি তাকে কিডন্যাপ করেছে। নিশাদ দরজা বন্ধ করে অরিত্রিকার দিকে এগিয়ে আসলো, প্রাণ খোলা হাসি দিয়ে বলল, আমি আমার দেখে অবাক হলে বুঝি? অরিত্রিকার নিশাদের প্রতি খুব ঘৃণা জন্মালো। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। নিশাদের বাচ্চা এখনো তার পিছু ছাড়েনি। সে রাগে রিডি করে বলে উঠল, আপনি আমার কিডন্যাপ করেছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? নিশাদ যেন মজা পেল। সে রুমে থাকা সোফায় নাটকীয় ভঙ্গিতে বসলো, হেসে বলল, তুমি আমার মন চুরি করেছো বুঝলে? এতে আমার বিরাট ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তোমায় বিয়ে করব বুঝলে? অরিত্রিকা ভীষণ রেগে গেল। তার বিরক্তির মাত্রা চরম হলো। সে তেজি গলায় বলল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? নিশাদ দুদিকে মাথা নাড়িয়ে বলল, মশকরা কেন করব বলো তো? বিয়ে নিয়ে কেউ মশকরা করে? অরিত্রিকা চিল্লিয়ে বলল, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। নিশাদ কিটকিটিয়ে হেসে বলল, তোমায় আমাকে বিয়ে করা লাগবে না, আমি তোমায় বিয়ে করব। এবার একটু শান্ত হও, একটু পরেই খাবার দিয়ে যাবে, খেয়ে সুস্থ হও, তারপর আমাদের বিয়ে হবে। ইস। অরিত্রিকা বিরক্তি নিয়ে বলল, আপনাকে কে বিয়ে করবে? আমি কখনোই বিয়ে করব না আপনাকে। দরকার হলে মরে যাব আমি। নিশাদ হাসাবাদ দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমায় ভয় দেখাচ্ছে? এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে, এছাড়াও তো তোমার কাছে কোনো উপায় খোলা নেই। অরিত্রিকা চোখ মুখ শক্ত করে চুপ করে বসে রইল। সে কখনোই এই গায়ে পড়া ছাগলকে বিয়ে করবে না। শখ কত তাকে বিয়ে করবে। বিয়ের ভূত ছাড়ানোর জন্য সারহান ভাই তো আছে। একবার শুধু আসুক, তারপর ছাগলের কাবাব বানাবে, তখন বুঝবে কিডন্যাপ করার ফল। নিশাদ অরিত্রিকাকে চুপ থাকতে দেখে হাতে থাকা ঘড়িতে সময় দেখে বলল, 6:30 বাজে, 1 ঘন্টা সময় দিচ্ছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। আলমারিতে তোমার জন্য শাড়ি আছে, পরে নিও। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলল, আপনাকে বিয়ে করব না, শাড়িও পরবো না। আপনি বিদায় হন তো চোখের সামনে থেকে। নিশাদ রেগে গেল, প্রকাশ করল না। সে শান্ত কণ্ঠে বলল, আমি মিহিকে পাঠিয়ে দিচ্ছি, তোমার শাড়ি পরিয়ে সাজিয়ে নেবে। অরিত্রিকা নিশাদের মুখে মিহির নাম শুনে ধাক্কা খেল। তার মানে মিহি নিশাদের পরিচিত। তার সবকিছু গোলমেলে হয়ে যাচ্ছে। নিশ্চয়ই নিশাদের সাথে জড়িত আছে। নিশাদ এক পলক অরিত্রিকার দিকে তাকে রুম থেকে বেরিয়ে গেল, দরজা বাহির হতে আটকে দিল। মিনিট 10 পর রুম খুলে প্রবেশ করলো মিহি। দরজা আটকে খাবার নিয়ে অরিত্রিকার কাছে আসলো। ছোট টেবিলে খাবার রেখে বসলো সে। অরিত্রিকা রাগান্বিত দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মিহি তা দেখে হাসলো। হাসিতে প্রাণ নেই, কেমন মলিন দেখাচ্ছে। মিহি মলিন হেসে বলল, আবারও দেখা হয়ে গেল তোমার সাথে, কি ভাগ্য আমার। অরিত্রিকা নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। মিহিকে তার অসহ্য লাগছে। মন চাইছে জানালা দিয়ে মেয়েকে ফেলে দিতে, হাত পা ভেঙে পড়ে থাকতো। মিহি অরিত্রিকাকে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, খাবার খেয়ে নাও। অরিত্রিকা তেরা সরে বলল, আপনি খান আপু, আমার খাওয়ার ইচ্ছে নেই। ওই নিশাদকে দেখে আমার খাবার ইচ্ছে আরো মরে গেছে। মিহি বলল, বুঝলাম, তাহলে আর কি, শাড়ি পরিয়ে দেই তোমায়, কিছুক্ষণ পরেই তো বিয়ে। অরিত্রিকা ক্ষুব্ধ হয়ে বলল, আমি ওই ছাগলকে বিয়ে করব না। নিশাদ রেগে গেলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। আপনার ভাবতে হবে না। আগে বলুন, আপনিও নিশাদের সাথে যুক্ত আছেন, তাই না? তোমার কি মনে হচ্ছে? আমি জানি আপনিও যুক্ত আছেন। ওই নিশাদ আমার পিছু কেন ছাড়ছে না? তোমায় ভালোবাসে তাই। অরিত্রিকা উত্তেজিত হয়ে ছলছল চোখে বলে উঠল, আমি ওনাকে ভালোবাসি না, আমি সারহান ভাইকে ভালোবাসি। মিহি বলল, জানি তো তুমি মিস্টার সারহানকে ভালোবাসো। অরিত্রিকা বিস্ময় নিয়ে মিহির দিকে তাকালো। সে মিহির কথা শুনে হতভম্ব হয়ে গেছে। মিহি স্বাভাবিক, মনে হচ্ছে আগে থেকেই জানতো সে। অরিত্রিকা মিহির হাত ধরে মিনতি স্বরে বলল, আপু, আমি নিশাদকে বিয়ে করতে চাই না। আমি এখান থেকে বের হতে চাই। হেল্প করেন আমায় প্লিজ। আপনি তো জানেন আমি সারহান ভাইকে খুব ভালোবাসি। আমি এখন কোথায় আছি? এটা কোন জায়গা? মিহি শুকনো মুখে বলল, তুমি এখন বগুড়ায় আছো। এই রুমের বাইরে বেশ কয়েকজন পাহারায় আছে। আমি তোমায় বের হওয়ার জন্য হেল্প করতে পারবো না, কারণ এই রুমে আসার আগে আমার ফোন নিশাদ নিয়ে নিয়েছে। অরিত্রিকা দিশেহারা লাগছে। কি করবে সে? এতক্ষণ মন স্থির শক্ত রাখলেও এখন ভয় লাগছে। কি করবে সে? এখান থেকে পালানোর উপায়ও নেই। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার।
সাহান ভাই, আপনি কোথায়? আমার নিশাদের থেকে বাঁচান। আমি আপনাকে ছাড়া অন্য কোনো মানুষকে বিয়ে করতে পারবো না। অরিত্রিকা মনে মনে বলে ডুকরে কেঁদে উঠল। মিহি অরিত্রিকার কান্নার শব্দে চমকে উঠল। বাহির হতে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। মিহি অরিত্রিকার হাত ছাড়িয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো নিশাদ দাঁড়িয়ে আছে। নিশাদ মিহিকে পাত্তা না দিয়ে ভেতরে প্রবেশ করলো। অরিত্রিকাকে কাঁদতে দেখে তার মেজাজ খিচে এলো। নিশাদ খিচে যাওয়া মেজাজ নিয়ে মিহিকে আদেশ করলো, 7:30 বাজে, আধা ঘন্টা সময় দিলাম। অরিত্রিকাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করো। 8টায় বিদায় পড়ানো হবে। মিহি এগিয়ে এসে বলল, ঠিক আছে, এত রাগ করো না। বিয়ের দিনে বরকে রাগ করা মানায় না। অরিত্রিকা জোরে কেঁদে উঠল। চোখ লাল হয়ে এসেছে। কষ্টে দুঃখে বুক ফেটে যাচ্ছে। নিশাদ অরিত্রিকার দিকে তাকালো। মেয়েটার অশ্রু সহ্য হচ্ছে না, কিন্তু উপায় নেই। এভাবে বিয়ে না করলে সারহানের জন্য কখনোই বিয়ে হতো না। রুমের বাহির হতে নিশাদের দলের একজন ডেকে বলল। নিশাদ তা শুনে মিহিকে বলল। নিশাদ হাসি মুখে গিয়ে দরজা খুলতে সজোরে এক লাথি তার পেট বরাবর পড়ল। সে মেঝেতে ছিটকে পড়ল। মিহি আর অরিত্রিকা চমকে তাকালো দরজার দিকে। অরিত্রিকার কান্না থেমে গেছে। সারহান রক্তচক্ষুতে তাকিয়ে আছে নিশাদের দিকে। রাগে চোয়াল শক্ত হয়ে আছে। সে ভেতরে ঢুকে হিংস্র বাঘের ন্যায় ফুঁসে নিশাদের শার্ট টেনে দাঁড় করিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি মারল। সারহান সজোরে নাক বরাবর ঘুষি মারতে নিশাদের নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। তার মাথা ঘুরিয়ে উঠল। নিশাদ হঠাৎ আক্রমণে খেয়ে হারিয়ে ফেলেছে। বুঝতে পারছে না সারহান কিভাবে এলো এখানে। পাল্টা আক্রমণের সুযোগও পাচ্ছে না। সারহান শরীরের সমস্ত শক্তি দিয়ে বেদম পিটাচ্ছে নিশাদকে। নিশাদের অবস্থা করুন। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ব্যথায় মেঝেতে বসে কাতরাতে লাগলো। সারহান হাঁপিয়ে গিয়েছে। মারতে মারতে থেমে জোরে জোরে শ্বাস টেনে নিয়ে আবারও মারতে যাবে। এমন সময় আবির সারহানকে পেছন থেকে চেপে ধরলো। মিহি গিয়ে নিশাদকে আগলে নিল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে মার খেতে দেখতে পারল না সে। মিহি কান্না করতে করতে সারহানের কাছে আকুতি মিনতি করে বলল, মিস্টার সারহান, নিশাদকে আর মারবেন না প্লিজ। ওর কিছু হয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। নিশাদ দুর্বল চোখে মিহির ক্রন্দনরত মুখশ্রীর দিকে তাকালো। মেয়েটা তার জন্য কাঁদছে। সারহান মিহির কথা শুনে কানে তুলল না। বজ্রকণ্ঠে বলে উঠল, আবির ছাড়, একে আজ আমি মেরেই ফেলবো। কত বড় কলিজা হয়েছে, আমি আজ ওর বুক চিরে দেখবো। আবির শক্ত করে সারহানকে ধরে রেখে বলল, তুই শান্ত হ। নিজের হাতে আইন তুলে নিবি নাকি আইন ওকে শাস্তি দিবি? সারহান মেজাজ কুইয়ে অশ্রাব্য কয়েকটা গালি দিল। সারহান কিছুটা শান্ত হয়ে আসতে আবির ছেড়ে দিল। সেও হাঁপিয়ে গিয়েছে। আবির নিশাদের দিকে তাকালো। একদম আধমরা অবস্থা। সারহান অন্যদিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এই আবর্জনার ব্যবস্থা কর, চোখের সামনে ওতে নিয়ে যা। অরিত্রিকা সারহানকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। এতক্ষণ পরে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে আর চুপচাপ বসে থাকতে পারল না। বিছানা থেকে নেমে দৌড়ে কারো নজরে তোয়াক্কা না করে আবেগী হয়ে সারহানকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। দু হাতের বাঁধনে পুরুষালী দেহটি শক্ত করে ধরেছে। মনে হচ্ছে এই তো, এটাই নিরাপদ স্থান তার। সারহান কিছুটা পর বুঝলো অরিত্রিকা তাকে আলিঙ্গন করেছে। সারহানের রাগ মুহূর্তে পানির ন্যায় শান্ত হয়ে গেল। প্রশান্তিতে ভরে গেল বক্ষস্থল। সে অরিত্রিকার দিকে মায়া ভরা নজরে তাকালো। তাকে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। সে আর বাধা দিল না। নিজেও নির্দ্বিধায় প্রেয়সীকে আগলে নিল। রৌদ্রস্নাত প্রকৃতি। বাতাস না থাকলেও আবহাওয়ায় শীতল উষ্ণ দুটোরই ছোঁয়া আছে। রাতে যে ঝড় বৃষ্টি হচ্ছে তা বোঝার উপায় নেই। রোদ দেখে আবহাওয়া মোটেও মন্দ লাগছে না। প্রকৃতিও যেন সবুজ আর সতেজ হয়ে উঠেছে। রাস্তার পাশে সবুজের সমারোহে চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই সময়টা প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্যে, এই সময়টা প্রকৃতি প্রেমীদের জন্য সুন্দর সময়। রাজশাহীর উদ্দেশ্যে সারহানের গাড়ি ছুটে চলেছে। আবির নিজ মনে দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আসন্ন রাস্তার দিকে। সুনিপন চোখে রাস্তার দিকে মনোযোগী হয়ে গাড়ি নিয়ে ছুটছে গন্তব্যে। সারহান অরিত্রিকাকে নিয়ে পেছনের সিটে বসেছে। অরিত্রিকা মাথায় অসহনীয় ব্যথা হওয়ার কারণে সারহানের কাঁধে মাথা রেখে বসে আছে। তার দু চোখ বন্ধ। সারহান চুপচাপ বসে থাকলেও বারবার বিচলিত নয়নে অরিত্রিকাকে দেখে চলেছে। সে অরিত্রিকার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। নিজের চোখে অরিত্রিকার অসুস্থতা দেখে মোটেও ভালো লাগছে না তার। অরিত্রিকা কেমন নিশ্চিন্তে চোখ বন্ধ করে তার কাঁধে মাথা রেখে আছে। হোটেল থেকে বেরোনোর সময় অরিত্রিকা তখনও আতঙ্কিত হয়েছিল। সারহান অরিত্রিকাকে ভরসা দিয়ে খাবার খাইয়ে দেয়। অরিত্রিকা মুখ ফুটে বলেছিল তার মাথা ব্যথা করছে। সারহান হোটেলের পাশে একটা ফার্মেসি হতে ঔষধ এনে অরিত্রিকাকে খেতে বলেছিল। অরিত্রিকা ঔষধ খেলো। মাথা ব্যথা কমছে না। সারহান ধীরে অরিত্রিকাকে ডেকে বলল, এখনো মাথা ব্যথা করছে? অরিত্রিকা নড়ে চড়ে উঠল। কাঁধ হতে মাথা না তুলে চোখ মেলে তাকালো সারহানের পানে। সারহান অশান্ত দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে সে বুঝলো সারহান ভাই তার জন্য দুশ্চিন্তা করছে। অরিত্রিকা ব্যথাতুর স্বরে বলল, চিন্তা করবেন না, একটু পরে ব্যথা ভালো হয়ে যাবে। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কথা বলার দরকারই, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। অরিত্রিকা মৃদু হাসল শুধু। চোখ বন্ধ করলো আবারও। প্রিয় মানুষটির একটু কেয়ার মনকে প্রশান্তি দেয়। পুরো মানুষটি যখন বৈধ বাঁধনে আবদ্ধ হয়ে কেয়ার করবে, ভালোবাসবে, সেই সময়টার চেয়ে সুখকর আর কিছুই নেই।
সারহান অরিত্রিকার দিক হতে চোখ সরিয়ে নিল, জোরে জোরে লম্বা শ্বাস টেনে নিল। অদ্ভুত ভাগ্য, সে তো অরিত্রিকাকে ভালোবাসতো না, অথচ কিছুদিনেই মেয়েটার প্রতি মায়া, ভালো লাগা, অনুভূতি জন্মেছে। ভালো লাগাকে পাত্তা না দিলেও মনের কোণে কোথাও অরিত্রিকার জন্য ভালোবাসার অনুভূতি জন্মেছিল। এখন ধীরে ধীরে দৃঢ় হচ্ছে অরিত্রিকা তার গোপন সুখ, যার কথা ভাবলেই হাজারো খারাপ লাগার মাঝে উৎফুল্লতা অনুভব করে সে। ভালো লাগায় ভরে যায় মনের গহীন, প্রশান্তি দেয় মনকে। এই যে এখন তার কাঁধে মাথা রেখে বসে আছে, এতেই মন আবেশিত হচ্ছে। চঞ্চল মেয়েটি যে কিভাবে তার কঠোর হৃদয়ে জায়গা করে নিল সে এখনো বুঝে উঠতে পারে না। সারহান বাড়িতে সকলকে কল করে জানিয়ে দিয়েছে অরিত্রিকাকে পাওয়া গেছে। সকলে এখন দুশ্চিন্তা মুক্ত। নিষেধের ব্যাপারটা ফোনে বলা সম্ভব নয়, কারণ সামনাসামনি বললে সকল ঘটনা গুছিয়ে বলা যাবে, এখন বললে টেনশন করবে। অরিত্রিকার ঘন ঘন শ্বাস সারহানে শ্বাসভেদ করে শরীর পর্যন্ত পৌঁছাচ্ছে। সারহান খেয়াল করলো অরিত্রিকা ঘুমিয়ে গিয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় কাঁধ হতে মাথা নেমে যাচ্ছে। সে হাত দিয়ে অরিত্রিকার মাথা তার কাঁধে ঠিক করে রেখে দিল, তবু নেমে যাচ্ছে। সে অরিত্রিকার ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইল না। উপায়ন্তর না পেয়ে সারহান অরিত্রিকার পিঠের পেছন দিয়ে হাত দিয়ে অরিত্রিকাকে আগলে নিল। অরিত্রিকা নড়ে উঠে সারহানের বক্ষে মাথা রাখলো। সে দুহাতে শার্ট আঁকড়ে বেঘরে ঘুমোতে লাগলো। সারহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিত্রিকার ঘুমন্ত মুখশ্রীর দিকে। চোখ পড়ল কপালের দিকে, কপালে দৃশ্যমান হলো ক্ষত। সারহান তা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলল। হাত বাড়িয়ে গাড়ির গ্লাস পুরোটা নামিয়ে দিল। হালকা হাওয়া আসছে, বাতাসের কারণে অরিত্রিকার চুলগুলো মুখের উপর এসে পড়ছে। সারহান দেখে নিজের হাতে মুখের উপর হতে চুল সরিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে লাগলো। অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে খারাপ লাগছে না, তার ভালোই লাগছে। প্রেমিক পুরুষেরাও বুঝি ভালোবাসার মানুষকে এভাবে আগলে রাখে। আবির লুকিং গ্লাস দিয়ে পেছনে সারহানের কার্যকলাপ দেখছিল। সে গলা কাকড়ি দিয়ে বলে উঠল, এটা গাড়ি, কোনো রোমান্স করার জায়গা না। সারহান তির্যক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। লুকিং গ্লাসে দেখতে পেল আবির মিটমিট করে হাসছে। এখানেই ফাজলামো শুরু করে দিয়েছে। সারহান সরু নজরে তাকিয়ে বলল, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা। আমি রোমান্স করি আর না করি সেটা তোর দেখার বিষয় না। আমার গাড়ি, আমি যা ইচ্ছে করব, তাতে তোর কি? আবির উচ্চস্বরে হেসে বলল, ব্রো, এখনো বিয়ে হয়নি তোদের। বিয়ে হোক, তারপর না হয় রোমান্স করিস। গাড়ি তোর হলেও এখন তো আমি গাড়ি চালাচ্ছি, তাই না? নজর কিন্তু তোর উপর। সারহান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর জ্ঞান তোর কাছেই রাখ, আর পিচাসের মতো হাসা বন্ধ কর, অরিত্রিকার ঘুম ভেঙে যাবে। আবির গাড়ি চালাতে চালাতেই বলল, এখনই এত কেয়ার? শুধু শুধু অরিত্রিতাকে আগে পাত্তা দিসনি। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে অতি শান্ত স্বরে আওড়ালো, কোনো কিছু সহজে পেলে তো মূল্য কমে যায়, অনীহা দেখা দেয়। আমি তো অপেক্ষা করে আমাকে নিয়ে অরিত্রিকার মনে কি আছে তা বোঝার চেষ্টা করেছি। আমার অনুভূতি তার কাছে ইচ্ছাকৃত অপ্রকাশিত রেখেছিলাম। অপেক্ষাই যে অনুভূতিকে দৃঢ় করে। আবির শুনে হাসলো। অবশেষে রাজনীতিতে জড়িয়ে যাওয়া কঠিন পুরুষের জীবনেও ভালোবাসার মানুষ এলো। তবে সারহান যে কাউকে ভালোবাসবে তা অবিশ্বাস্য। কঠিন মানবের মনে জায়গা করে নেওয়া, অনুভূতি সৃষ্টি করা, ভালোবাসা আগমন, এগুলো খুবই কঠিন কাজ। চৌধুরী বাড়িতে অনেকটা স্বস্তি ফিরেছে। সকলের চোখে মুখে ফুটে উঠেছে স্বস্তির চিহ্ন। ডাইনিং রুম জুড়ে বাড়ির সকলে সারহানের বন্ধু মহল বসে আছে, অপেক্ষা করছে সারহান আর অরিত্রিকার জন্য। গত রাতে সকলে খুব ভয়াবহ কেটেছে। সাথী বেগম মেয়ের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তানিয়া বেগম সাথী বেগমকে সামলেছে। আজমল সাহেব নিজের পরিচিত সকল সোর্স কাজে লাগিয়েছিলেন অরিত্রিকাকে খোঁজার জন্য, কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা সুবিধা হয়নি। আরশাদ সাহেবও ভীষণ দুশ্চিন্তা করছিলেন। ঈশ্বর আঘাত লাগার কথা জানতেই বাড়িতে আরও পরিস্থিতি অশান্ত হয়ে যায়। সব মিলে খুবই খারাপ সময় রাত কাটিয়েছে সকলে। কারো চোখে ঘুমের রেশ পর্যন্ত ছিল না। সবার মনে একটাই চাওয়া ছিল অরিত্রিকার ইশরার যেন কিছু না হয়। ইশরা সোফায় বসে আছে, কপালের অর্ধেক জুড়ে ব্যান্ডেজ করা, মুখশ্রী মলিন ফ্যাকাশে। একটু আগেই তাকে হসপিটাল থেকে প্রিহাল আর সাদাত মিলে নিয়ে এসেছে। এসে থেকেই চুপ করে আছে, কোনো কিছুতে তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ইশরা ছোট বাচ্চার ন্যায় মাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। ইশরার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আরশাদ সাহেব নীরবতা ভেঙে বললেন, তোমাদের বোঝা উচিত ছিল শারহান রাজনীতি করে, তার শত্রু বেশি। শারহান যথেষ্ট শক্ত, ওকে কাবু করার জন্য বাড়ির সদস্যকে টার্গেট করা হয়েছে। প্রিহাল, ইফাত, রাইমুন অপরাধীর ন্যায় বসে আছে। তাদেরও রাত থেকে টেনশন হচ্ছে, গিল্টি ফিল হচ্ছে, কিন্তু তাদের হাতে কিছুই নেই। যা হওয়ার হয়ে গেছে। সময় পরিস্থিতি কোনোটাই তাদের আমলে ছিল না। প্রিহাল অপরাধীর ন্যায় বলল, আঙ্কেল, আসলে আমরা বুঝতে পারিনি এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। যদি একটু আঁচ করতে পারতাম তাহলে ঘুরে যেতাম না। আমাদের ভুল বুঝবেন না। আরশাদ সাহেব বললেন, তোমাদের কোনো দোষ নেই, তবুও বললাম এরপর হতে পরিস্থিতি বুঝে কাজ করো, না হলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিহাল বলল। ঠিক আছে আঙ্কেল। আরশাদ সাহেব সারহানকে কল করলেন। ফোন বেজে যাচ্ছে, অথচ তুলছে না। তিনি বেশ কয়েকবার কল করলেন, কোনো রেসপন্স না পেয়ে হতাশ হলেন।
বগুড়া থেকে আসতে এতটা সময় তো লাগার কথা নয়, এত দেরি করছে কেন? প্রিহাল কি মনে করে ইশরার দিকে তাকালো। কেমন নিশ্চুপ হয়ে আছে মেয়েটা, চোখ মুখ কিছুটা ফুলে গেছে দেখে তার খারাপ লাগছে। হঠাৎ এতটা খারাপ কেন লাগছে তার, এটা ভেবে সে বিচলিত হলো। চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। কিছুটা সময় পর অস্থির হয়ে আবারও ইশরার দিকে তাকালো। ইশরা মাত্রই সোজা হয়ে বসলো, মাথায় হালকা হালকা ব্যথা অনুভূত হচ্ছে। সে সোফায় হেলান দিয়ে বসলো, চোখ ঘুরিয়ে সকলের দিকে তাকালো। সবাই নিশ্চুপ। সামনের দিকে তাকাতে প্রিহালের দিকে সরাসরি চোখ পড়লো। সে একটু চমকে গেল। প্রিহাল চোখ সরালো না, অপলক তাকিয়ে রইল সেভাবে। রায় প্রিহালকে ইশরার দিকে তাকিয়ে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, অমনভাবে অসুস্থ মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? প্রিহাল ইশরার দিকে দৃষ্টি বহাল রেখেই বলল। জানি না। রায় বিরক্ত হয়ে বলল, এখানে সকলে আছে, এভাবে তাকিয়ে থাকিস না। প্রিহাল দৃষ্টি সরালো। আজ হয়েছেটা কি তার? এমন আজব ব্যবহার করছে কেন সে? কোনো মেয়ের দিকে কখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেনি, কিন্তু ইশরার পানে কেন বারবার চোখ যাচ্ছে? নিজের এহেন কাজে বিরক্ত হলো প্রিহাল। কারোর মনের অবস্থা ভালো নেই, কিন্তু সেদিকে না খেয়াল করে মেয়ে দেখছে সে। অসহ্য। রায় প্রিহালকে ফিসফিস করে বলল, ইশরার দিকে তাকাস না ভাই, সারহান জানলে তোর হাড় ভেঙে দেবে, তখন তুই হাসপাতালে বেডে পড়ে থাকিস। প্রিহাল ক্ষুব্ধ হয়ে তাকালো রায়ের দিকে। রায় ইনোসেন্ট ফেস করে তার দিকেই তাকিয়ে আছে। এই মেয়ে সবসময় এক লাইন বেশি বুঝে। প্রিহাল আর তাকালো না, সে নিজের ফোন বের করলো। ফোনে ব্যস্ত থাকলে ইশরার দিকে তার নজর যাবে না। সারহানের গাড়ি চৌধুরী বাড়ির মেন গেটে এসে থামলো। একজন দারোয়ান গেট খুলে দিতে আবির গাড়ি চালিয়ে গ্যারেজের দিকে নিয়ে আসলো। আবির গাড়ি থামিয়ে নিচে নেমে দাঁড়ালো। অরিত্রিকা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, সারা রাস্তা বেঘরে ঘুমিয়ে এসেছে। সারহান তার বক্ষ বরাবর তাকালো। অরিত্রিকা ঘুমে তার পক্ষে একদম লেপ্টে আছে। তার ইচ্ছে হচ্ছে না জাগাতে, কিন্তু কিছু করার নেই, জাগাতেই হবে এখন। সারহান ধীরে ধীরে ডাকতে লাগলো, ফাইরুজ, ফাইরুজ। কয়েকবার ডাকতে অরিত্রিকা তন্দ্রাচ্ছন্ন চোখ মেলে তাকালো। সারহানকে এতটা কাছে দেখে সে ভড়কে গেল। সে দূরে যাবে এমন সময় সে খেয়াল করলো সে নড়তে পারছে না। সারহান এক হাতে অরিত্রিকাকে সযত্নে আবদ্ধ করে রেখেছে নিজ পক্ষে। তা বুঝতে পেরে অরিত্রিকা স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছে জমে গেছে, সে বুকের মাঝে হার্টবিট তীব্র গতিতে লাফাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। সারহান ভ্রুকুচকে তাকিয়ে গতিবিধি আমলে নিয়ে অরিত্রিকাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে বসলো। অরিত্রিকাও দূরে সরে এলো, জোরে জোরে শ্বাস নিচ্ছে। সারহান স্বাভাবিকভাবেই বলল, আমরা বাড়ি পৌঁছে গেছি। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক করে সারহানের কথা শুনে বাহিরের দিকে তাকালো। দেখতে পেল তারা বাড়ি পৌঁছে গেছে। সে আর দেরি না করে উত্তেজনায় গাড়ি থেকে নেমে পড়লো। সারহানও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সারহান আবিরের কাছে এগিয়ে গিয়ে বলল, গাড়ি পার্ক করে ভেতরে আয়। আমি আর ফাইরুজ গেলাম। আবির বলল, অরিত্রিকার এখন মাথা ব্যথা নেই, কিছুটা সময় ঘুমিয়ে মাথা ব্যথা গায়েব হয়ে গিয়েছে। বাড়িতে এসে মনে হচ্ছে মন ফুরফুরে হয়ে গেছে। সারহান অরিত্রিকাকে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি? অরিত্রিকা বলল, তাহলে চল। সারহান হাঁটতে শুরু করলো। অরিত্রিকাও পিছু পিছু হাঁটতে লাগলো। মনে হচ্ছে কতদিন পর বাড়িতে ফিরলো। আজ যদিও নিশাদের সাথে বিয়ে হতো তাহলে এই বাড়ি কখনো চোখে দেখতে পেত না। ভাবতে অরিত্রিকার বক্ষ কেঁপে উঠলো। আজ সকালটা তার কাছে অন্ধকার স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এমন পরিস্থিতিতে আর কখনো পড়তে চায় না অরিত্রিকা। সারহান বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল সকলে চিন্তিত মুখ, একযোগে সকলে বসে আছে। অরিত্রিকা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সাথী বেগমের কাছে গিয়ে জড়িয়ে ধরল। সারহান তা দেখে মৃদু হেসে এগিয়ে গেল। অরিত্রিকাকে নিজের মাঝে ফিরে পেয়ে সকলে আবেগী হয়ে উঠেছে, যে যার মতো নিজের অনুভূতি প্রকাশ করছে। অরিত্রিকার চোখ ছলছল করে উঠল। সাথী বেগম, তানিয়া, বাড়ির সকলে আর সারহানের বন্ধু মহল সকলে অরিত্রিকাকে সহি সালামতে ফিরে পেয়েছে এর জন্য শুক্রিয়া জানাচ্ছে। অরিন ও বোনের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে তড়িঘড়ি করে এসেছে। বোনকে জড়িয়ে কিছুক্ষণ দুই বোন মিলে কাঁদলো। অরিত্রিকা কিছুটা সময় ইশরার কাছে গিয়ে বসলো। ইশরার মাথায় ব্যান্ডেজ দেখে কেঁদে উঠলো। সে জড়িয়ে ধরলো। ইশরা অরিত্রিকাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। সকলেই দুজনের বন্ডিং দেখে মুগ্ধ হলো। সারহান আর আবির চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, তাদের দৃষ্টি সকলের দিকে। বাড়ির মেয়েকে ফিরে পেয়ে সকলেই খুশি। ডাইনিং রুমে সকলে উপস্থিত। অনেকক্ষণ ধরে সবাই চেয়ার সোফা জুড়ে বসে আছে, কারণ সারহান কোনো জরুরি কথা বলবে সকলের সামনে। সারহান বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আরশাদ সাহেব বললেন, কি কথা? সকলেই সারহানের দিকে তাকিয়ে আছে। সারহানের জরুরি তলব, কারণ এখনো সকলের কাছে অস্পষ্ট। হঠাৎ কি নিয়ে কথা বলতে চাইছে, অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছে। অরিত্রিকাও ইশরার কাছে বসে অপেক্ষা করছে। সারহান ভাই কি বলবে? নিশাদের কথা নয় তো? সারহান অপেক্ষার প্রহর ভেঙে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই, আর বিয়ে আজই হবে, আর সেটা 1 ঘন্টার মধ্যে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।